হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা জিওগ্রাফির তৃতীয় ক্লাস করব, যেটা ভারতবর্ষের নদ নদী নিয়ে। এর আগে আমরা ভারতবর্ষের পরিচিতি এবং ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগটা আমরা দেখেছিলাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভারতবর্ষের নদ নদী। এর আগের যে দুটো ক্লাস হয়েছে, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা যে কন্টেন্টটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি সেটা তোমাদের কাজে লাগছে কিনা বা সেখান থেকে তোমরা কিছু শিখতে পারছো কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেমন? তো আজকে চলো আমরা ভারতবর্ষের নদী সম্পর্কে জেনে নিই। দেখো, ভারতের নদ নদী, ভারতের নদ নদী যেটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া বা জল নির্গমন প্রণালী। বেসিক্যালি এই নদ নদী সৃষ্টি হয় কিভাবে? একটা হয় বরফ গোলা জল বা পার্বত্য অঞ্চল, সেখান থেকে বরফ গলে গিয়ে যখন জলে পরিণত হচ্ছে, সেই জল কি করছে? পার্বত্য ভূমি থেকে ভূমির ঢাল বরাবর এসে সমভূমি দিয়ে নদী বা সাগর বা হ্রদে পড়ছে। আবার কিছু কিছু নদী আমরা দেখব যেখানে দেখব কি পাহাড়ের উঁচুতে বৃষ্টি হচ্ছে, যেখানে বরফ নেই হয়তো, সেখানে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জলগুলো কি করছে? উঁচু থেকে আস্তে আস্তে করে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসছে, এসে সাগর বা হ্রদে পড়ছে। এই দু ধরনের নদী আমরা বেসিক্যালি দেখব। অর্থাৎ যেখানে উচ্চভাগে একটা জলভাগ তৈরি হচ্ছে বা উঁচু অঞ্চলে জল জমে যাচ্ছে, জল আসছে, সেখান থেকেই কিন্তু নদীর সৃষ্টি হচ্ছে। বোঝা গেল বিষয়টা? এইবার ভারতবর্ষের সাপেক্ষে এই নদীগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। নদী হলো এমন এক স্বাভাবিক জলধারা যা পর্বতের উঁচু অংশ থেকে মাধ্যাকর্ষণের প্রভাবে ঢাল বরাবর কি হয়? প্রবাহিত হয়ে যে কোনো জলধারা, যেমন সেটা সাগর হতে পারে, মহাসাগর হতে পারে কিংবা হ্রদ হতে পারে, সেখানে এসে পতিত হচ্ছে, মানে পড়ে যাচ্ছে, বা সেই জলগুলো এসে কি হচ্ছে? সমুদ্রে মিশে যাচ্ছে। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। সব থেকে যার লেন্থ বেশি সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গাকে আমরা কি জানি? পবিত্র নদী হিসেবে জানি। এই গঙ্গার পবিত্রতা অনুযায়ী বা পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের কাবেরী নদীকে আমরা বলছি দক্ষিণের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা নদী যদি বলা হয় বা পবিত্র নদী বলা হয়, তাহলে তোমরা উত্তর করবে কাবেরী নদী। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। নদী রিলেটেড কিছু ইনফরমেশন আছে। বেসিক্যালি তোমাদের এখানে আমি যেটা পিপিটিতে প্রেজেন্ট করব তোমাদের সামনে, সেখানে উৎস আমরা দেখব, কোথায় পড়েছে আমরা দেখব, এবং তার সহযোগী কিছু ইনফরমেশন আমরা জানবো। অ্যাকচুয়ালি নদী যদি আমরা দেখতে চাই বা পুরো নদী সিস্টেম, রিভার সিস্টেম বা নদী তন্ত্রটাকে দেখতে চাই, প্রচুর ইনফরমেশন আছে, কিন্তু আমরা সেগুলো অত বেশি ইনফরমেশন নেব না। যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা সেগুলোই দেখব। ওকে, যে নদীতে তিনটি গতি সুস্পষ্ট, প্রশ্ন হতে পারে তিনটি গতি কি কি? তিনটি গতি মানে হচ্ছে নদী যখন উচ্চভূমি থেকে তৈরি হয়ে আসছে, তখন পাহাড়ের ঢাল বরাবর নামছে, তাহলে নদীর যে জল, তার যে গতিবেগ হবে, স্রোতের যে গতিবেগ হবে, সেটা অনেক বেশি ভয়ঙ্কর রকম একটা গতিবেগ নিয়ে আসবে। রিসেন্ট তোমরা খবর পেয়েছো উত্তরাখণ্ডে হড়পা বানে পুরোপুরি বহু রেস্তোরাঁ বা আমাদের হোটেল রেস্টুরেন্ট সবকিছু ভেসে গেছে জলে। উত্তরাখণ্ড বেসিক্যালি পর্যটন শিল্পের উপরেই কিন্তু নির্ভরশীল। উত্তরাখণ্ডের মানুষজন বেশিরভাগটাই তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা পুরোপুরি পর্যটন শিল্পের উপরেই কিন্তু কেন্দ্রীভূত। যত বড় বড় রিসর্ট দেখবে, যত বড় বড় হোটেল দেখবে বা হোমস্টে উত্তরাখণ্ডে রয়েছে, সেগুলোই নদীর পাশে পাশেই গড়ে উঠেছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতির কথা আমরা দেখব বা আমরা খবরে পড়ছি বা দেখছি,
সেখানে হচ্ছে উত্তরাখণ্ডে এরকম একটা নদী যেখানে হড়পা চলে আসে। হুট করে কি হয়েছে, কোথাও ধরো উঁচু অঞ্চলে জলটা জমে ছিল, হঠাৎ করে সেই জলটা নিচের দিকে নেমে আসছে। নেমে এসে কি প্রবল গতিতে যেহেতু আসছে, তাই ঘর বাড়ি ভেঙে নিয়ে একদম চলে যাচ্ছে। বোঝা গেল কি? উচ্চ প্রবাহ মানে গতিশীল প্রবাহ, যেখানে জলধারার গতিবেগ প্রচুর বেশি। তারপরে যখন আস্তে করে নামছে, উচ্চ উচ্চ পার্বত্য ভূমি থেকে যখন একটু নামলো, উচ্চতাটা একটু কম হলো, সেখানে গতিবেগ খানিকটা কমে গেল। কমে যাওয়ার পর দেখবো সেই যে গতিটা, যেখানে একটু গতিবেগটা কম, জলধারার গতিটা একটু কমে গেছে, সেই অঞ্চলটাকে আমরা বলবো, বা নদীর সেই গতিপথটাকে আমরা বলবো মধ্যগতি। এরপর যখন নদী সমভূমিতে এঁকে বেঁকে হেলে দুলে চলছে, তখন আমরা তাকে বলবো নিম্ন গতি। এরকম যে নদীগুলো যেখানে উচ্চ গতি একটা আছে, বা উচ্চ প্রবাহ একটা আছে, মধ্য প্রবাহ আছে, নিম্ন প্রবাহ আছে, তাকেই আমরা বলবো আদর্শ নদী। কি বলবো? আদর্শ নদী। যেমন ধরো গঙ্গা, সিন্ধু, এগুলো হচ্ছে আদর্শ নদী। কোন নদী যদি অপ্রধান ঢাল দিয়ে বয়ে এসে প্রধান নদীতে এসে মেশে, ধরো একটা বড় নদী পার্বত্য ভূমি থেকে সৃষ্টি হয়ে আসছে, সেখানে দেখা গেল পাশের কোনো পাহাড় থেকে খানিকটা জলধারা নদীর মতো করে এসে ওই নদীটার সঙ্গে মিশে গেছে। তাহলে ওই যে দ্বিতীয় নদী যেটা অন্য কোনো পাহাড় থেকে তৈরি হয়ে আসছে, সেই নদীটাকে আমরা কি বলছি? সেই নদীটাকে বলছি ওই প্রধান নদীর উপনদী। বোঝা গেল? তার দেখা গেল শুধুমাত্র উচ্চ প্রবাহই আছে, বা কোনো কোনো নদী এরকম দেখবো যার মধ্য প্রবাহ আছে, নিম্ন প্রবাহ নেই। নিম্ন প্রবাহ দেখা গেল ওই প্রধান নদীটা যে চলে আসছে তার নিম্ন প্রবাহ আছে, কিন্তু শাখা নদী উপনদীর নিম্ন প্রবাহ নেই, উচ্চ প্রবাহ রয়েছে। কিংবা কারো কারো ক্ষেত্রে উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ আছে, যেটা পরবর্তীকালে এসে প্রধান নদীতে মিশে গেছে। নিম্ন প্রবাহে কোনো নদী প্রধান নদী থেকে যদি বেরিয়ে কোনো হ্রদ, জলাশয় বা কোনো নদীতে মিশে যায়, তখন তাকে শাখা নদী বলা হচ্ছে। অর্থাৎ একটা প্রধান নদী আস্তে আস্তে দেখা যাচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো শাখাতে ভাগ হয়ে গেছে। যখন এই দুটো শাখাতে ভাগ হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি শাখা নদী। কিন্তু অন্য কোনো উৎস থেকে কোনো নদী যদি এসে প্রধান নদীতে মেশে, তখন তাকে আমরা বলছি উপনদী। আর যখন প্রধান নদীটা ভাগ হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি শাখা নদী। মনে রাখবে। যেমন ধরো আমাদের যে গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছে, ভাগীরথী নাম নিয়ে এসে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে, এসে গঙ্গা নাম নিয়েছে। তো এই যে গঙ্গা নদী যখন আসছে সমভূমিতে এসে ফারাক্কার কাছ থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুটো ভাগে ভাগ হয়ে একটা শাখা চলে যাচ্ছে কি বাংলাদেশের উপর দিয়ে, আর একটা শাখা চলে আসছে আমাদের মুর্শিদাবাদের উপর দিয়ে হয়ে, কলকাতা বা হাওড়ার উপর দিয়ে হয়ে আমাদের বঙ্গোপসাগরে এসে পড়ছে, যেখানে আমরা দেখব যার মোহনাতে সাগর দ্বীপ রয়েছে। কেমন? তাই এই যে দুটো নদী ভাগ হয়ে গেল, একে আমরা কি বলবো? শাখা। কেমন? নদী, তার উপনদী, শাখা নদী, যত নদী মিশেছে এসে একটা প্রধান নদী, তার সঙ্গে সঙ্গে তার যে শাখা প্রশাখা নিয়ে পুরো অঞ্চলটা প্লাবিত হয়ে হয়ে আসছে, বা যেখানে নদীর জল গিয়ে পৌঁছচ্ছে, সেই যে পুরো অঞ্চলটা একদম উচ্চ প্রবাহ থেকে শুরু করে মধ্য প্রবাহ হয়ে নিম্ন প্রবাহ পর্যন্ত, এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা নদী বিধৌত অঞ্চল যেটাকে আমরা বলছি। সেই নদী বিধৌত অঞ্চল ওই প্রধান নদীর নামে অববাহিকা তৈরি করে। অর্থাৎ গঙ্গা, তার উপনদী, তার শাখা নদী মিলিত হয়ে যে অঞ্চলটা তৈরি করে, যে ক্ষেত্রটা তৈরি করে, তাকে আমরা বলবো গঙ্গা নদীতন্ত্র বা গঙ্গা অববাহিকা। বোঝা গেল বিষয়টা? গঙ্গা অববাহিকা। নদী তার উপনদী, শাখা নদী যতটা অঞ্চল জুড়ে অবস্থান করে তাকে বলা হয় নদী অববাহিকা। যে নদী প্রধান, অর্থাৎ কোন একটা অববাহিকার ক্ষেত্রে যেখানে দেখবো আমরা নদী প্রধান, যেখানে প্রধান নদী আছে তার নাম অনুসারে অববাহিকার নাম। তাহলে সিন্ধু যদি প্রধান নদী হয় তাহলে সিন্ধু অববাহিকা, যদি গঙ্গা হয় তাকে আমরা বলবো গঙ্গা অববাহিকা, যদি ব্রহ্মপুত্র হয় তাকে বলবো ব্রহ্মপুত্র অববাহিকা। বোঝা গেল? অর্থাৎ প্রধান নদীর নাম অনুসারেই কিন্তু এই নামকরণটা হবে। কেমন? নেক্সট দেখ, দুটি নদী অববাহিকা যখন পাশাপাশি দুটো প্রধান নদী আছে, তাদের অববাহিকা আছে। ধরো সিন্ধু আর
গঙ্গা, এই দুটো অববাহিকা একটা উচ্চভূমি দ্বারা পৃথক থাকে। যদি পৃথক থাকে তাকে আমরা কি বলবো? জল বিভাজিকা। কি বলবো? জল বিভাজিকা। প্রশ্ন পড়তে পারে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমিভাগকে কি বলবো আমরা? দুটো নদীতন্ত্র, নদী অববাহিকা, তাদের মধ্যবর্তী উঁচু ভূমিভাগকে আমরা কি বলবো? আমরা বলবো জল বিভাজিকা। জলটাকে দুটো অংশে ভাগ করে দিচ্ছে, তাকে আমরা বলবো জল বিভাজিকা। কেমন? যেমন ধরো বিন্ধ্য পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীকে আলাদা করে। কি করে? উত্তর ভারতের নদী অর্থাৎ গঙ্গা নদীতন্ত্র, বেসিক্যালি গঙ্গা, যেটা মধ্য ভারতের উপর দিয়ে গেছে, উত্তরপ্রদেশ শুরু হয়েছে কোথা থেকে? উত্তরাখণ্ড থেকে। উত্তরাখণ্ড থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে, বিহারের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাদের নিচে আমরা দেখবো কি? বিন্ধ্য পর্বত। তার নিচে আবার শুরু হচ্ছে কি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে নদীতন্ত্র নিচেরটা, বা যেটাকে আমরা বলছি দক্ষিণ ভারতের নদীতন্ত্র, সেই দক্ষিণ ভারতের নদীতন্ত্রটাকে উত্তর ভারতের নদীতন্ত্র থেকে আলাদা করেছে কে? বিন্ধ্য পর্বত, বিন্ধ্যাচল যেটাকে আমরা বলছি, সেই বিন্ধ্য পর্বতকে বলা হয় ওয়াটার শেড বা জল বিভাজিকা। যদি তোমাদের প্রশ্ন আসে যে উত্তর ভারতের নদীতন্ত্র এবং দক্ষিণ ভারতের নদীতন্ত্রের মধ্যে জল বিভাজিকা কোনটি, তোমরা উত্তর করবে বিন্ধ্য পর্বত। ওকে, নেক্সট। পার্বত্য ভূমিতে উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে আমরা বলবো ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কেন বলবো? জল ধরে রেখেছে, পার্বত্য ভূমিতে জল ধরে রেখেছে, সেই অববাহিকাটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। যেখানে জলকে ধরে রাখা হয়েছে সেটাকে আমরা বলবো ধারণ অববাহিকা। দুটি নদীর মধ্যবর্তী অংশকে আমরা দোয়াব বলবো। আমি যখন তোমাদের ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন পড়িয়েছিলাম, সেখানে তোমাদেরকে পাঞ্জাবকে বলেছিলাম পঞ্চ নদের দেশ। পঞ্চ দোয়াব আছে, পাঞ্জাব যেখান থেকে উৎপত্তি কথার, এই কথাটার, সেখানে আমরা 5টা দোয়াবের কথা জেনেছি। সিন্ধ সাগর থেকে শুরু করে চাজ দোয়াব, রচনা দোয়াব, বারি দোয়াব, 20 দোয়াব, এগুলোর কথা আমরা জেনেছি। তাহলে দুটো নদী তার মধ্যেকার যদি ভূমিভাগ ধরি তাকে আমরা বলবো দোয়াব। দুটো নদী তার মধ্যেকার আমাদের ভূমিভাগ হলে তাকে আমরা বলবো দোয়াব। কিন্তু দুটো বড় নদীতন্ত্রকে বা দুটো বড় অববাহিকাকে পৃথক করছে তাকে আমরা কি বলবো? জল বিভাজিকা বা ওয়াটার শেড। অ্যাজ ফর এক্সাম্পল বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ইজ দ্য এক্সাম্পল অফ ওয়াটার শেড which divides the northern drainage system and southern drainage system. ওকে, যেসব নদী বরফ গলা জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী। নিত্য, তোমরা অনেকেই জানো যাদের বাড়িতে পুজো অর্চনা হয়, নিত্য পুজো। নিত্য পুজো মানে প্রতিদিন যেখানে পুজো করা হচ্ছে তাকে আমরা বলছি নিত্য পুজো। তাহলে যেখানে প্রতিদিন জল বয়ে চলেছে তাকে আমরা কি বলছি? নিত্যবহ। কি বলছি? নিত্যবহ, অর্থাৎ প্রতিদিন বয়ে বয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? তাকে আমরা বলছি নিত্যবহ। যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো নিত্যবহ নদী, সারা বছর জল থাকে। কেন? বরফ গলা জল সবসময় আছে। আর যদি বাকি দক্ষিণ ভারতের নদীর কথা আমরা দেখি, তারা দেখবো গ্রীষ্মকালে প্রায় শুকিয়ে যায়। কেন? বর্ষাকালে যে বৃষ্টির জল, সেই জলেই ওই নদীগুলো তৈরি হয়েছে। কারণ আমরা জানি দক্ষিণ ভারতের কোথাও বরফ পড়ে না। দক্ষিণ ভারতের পাহাড়ে কোথাও বরফ পড়ে? বা দক্ষিণ ভারতের তো পাহাড় আছে, পর্বত নেই। উত্তরের পার্বত্য অঞ্চল বা পর্বত আর পাহাড়ের পার্থক্য তোমাদেরকে বলেছিলাম, যেগুলো হাইটে অনেক বেশি তাকে বলছি পর্বত, যেগুলো হাইটে অনেক কম তাকে পাহাড় বলা হচ্ছে। বেসিক্যালি সেটা মালভূমি অঞ্চল, তাই না? তো সেই জন্য যেগুলো হচ্ছে আমাদের সারা বছর জল নিয়ে যায়, সারা বছর জল থাকে, তাকে আমরা কি বলছি? নিত্যবহ নদী। যেমন গঙ্গা, সিন্ধু, এই যে নিত্যবহ যে নদীগুলো, আমরা যদি ম্যাপ দেখি, মানচিত্রে যদি দেখি, দেখবো নীল কালার দিয়ে সেগুলোকে লোকেট করা রয়েছে, নীল কালার দিয়ে স্পেসিফাই করা রয়েছে। মানচিত্রে নীল রং থাকে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, যেসব নদী বৃষ্টির জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে না তাদেরকে বলা হচ্ছে অনিত্যবহ নদী। সারা বছর জল থাকে না, গ্রীষ্মকালে পুরোপুরি শুকিয়ে যায়, খানিকটা জল থাকে, না থাকার মতো ছিপছিপে জল থাকে, সেটাকে আমরা বলছি অনিত্যবহ নদী। যেমন ধরো অজয়, দ্বারকেশ্বর, এগুলো হচ্ছে অনিত্যবহ নদী। বৃষ্টির জল বা বর্ষাকালেই কেবলমাত্র জলরাশি প্রবাহিত হয়, তার আগে বা পরে হয়। এই গেল নদী রিলেটেড ইনফরমেশন। এরপর হচ্ছে নদী ব্যবস্থাকে যদি আমরা ভাগ করি আমরা কি পাবো?
অববাহিকার ভিত্তিতে কিছু অংশ পাবো, যেটাকে বলা হয় বৃহৎ নদী ব্যবস্থা, একটা মাঝারি নদী ব্যবস্থা আর একটা ক্ষুদ্র নদী ব্যবস্থা পাবো। কিসের উপর ডিপেন্ড করে? অববাহিকার উপর ভিত্তি করে। ভারত একটি নদীমাতৃক দেশ, তোমরা সকলেই জানো। 14টি বড় এবং 44টি মাঝারি নদী অববাহিকা সারা দেশকে সুপ্রাচীন কাল ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা ক্লাস নয়, এগুলো পড়ার দরকার নেই, ইনফরমেশন যেখানে আছে আমি সেখানটা বলে দেবো, অসুবিধা নেই। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভারতের নদীকে নিম্নে শ্রেণী বিভাগ করা হয়েছে। অববাহিকার ভিত্তিতে কে করেছে? কে এল রাও। ইনফরমেশন, কে এল রাও তিনি কি করেছেন? এই অববাহিকার ভিত্তিতে নদীকে 3টে ভাগে ভাগ করেছে, বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র। বৃহৎ নদী ব্যবস্থা, তার একটা ডেজিগনেশন দেওয়া হয়েছে কিরকম বা ডেসক্রিপশন দেওয়া হয়েছে কিরকম? 20,000 বর্গ কিলোমিটার বেশি অববাহিকা, অর্থাৎ কোন একটা নদী এবং তার উপনদী, শাখা নদী সবাই মিলে যদি যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, যে ক্ষেত্রটা তৈরি করছে, সেটা যদি 20,000 বর্গ কিলোমিটারের বেশি হয়, 20,000 বর্গ কিলোমিটারের বেশি হয়, তখন তাকে আমরা বলছি বৃহৎ নদী ব্যবস্থা। দেশের 85% জল এরাই বহন করে, বড় বড় নদীগুলো। সরি, বড় বড় নদীগুলো এগুলো নিয়ে যায় 85% ওয়াটার, তারা কি করে? বয়ে নিয়ে যায় সারা বছরে। এরকম 14টা নদী ব্যবস্থা রয়েছে ভারতবর্ষে, যেটা বৃহৎ নদী ব্যবস্থার মধ্যে অন্তর্গত। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নর্মদা, তাপি বা তাপ্তি, মাহি, কৃষ্ণা, কাবেরী, এগুলো কি বৃহৎ নদী ব্যবস্থা আমরা বলছি। মাঝারি, যেখানে 2,000 থেকে 20,000, একটা 20,000-এর ওপরে বৃহৎ বলছি। যখন 2,000 থেকে 20,000-এর মধ্যে, তখন আমরা তাকে বলছি মাঝারি নদী ব্যবস্থা। মাঝারি নদী ব্যবস্থা কত শতাংশ জল বহন করে? 7% জল বহন করে। কত শতাংশ? 7%। তাহলে এখানে পেলাম কি 85% ওয়াটার, এখানে পেলাম 7% ওয়াটার। এখানে 44টি নদী ব্যবস্থা রয়েছে। শরাবতী, মান্ডবী, সুবর্ণরেখা, ভাইগাই, এই নদীগুলো হচ্ছে মাঝারি নদীতন্ত্রের মধ্যে পড়ে। কোশ্চেন এখান থেকে থাকে না, শুধু ইনফরমেশন তোমাদেরকে দিলাম, যাতে একেবারে যদি ফ্যাকচুয়াল ডাটা তোমাদেরকে দিয়ে দিই, সেক্ষেত্রে মনে রাখতে সমস্যা, খানিকটা এরকম ভাবে তোমরা মনে রাখবে। ক্ষুদ্র নদী ব্যবস্থা যদি বলা হয়, তাহলে তার অববাহিকার ক্ষেত্রফল হবে 2000 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 2000 বর্গ কিমি এবং তার কম। 2000 বর্গ কিমি এবং তার কম যদি হয়, তাকে আমরা বলবো ক্ষুদ্র নদী ব্যবস্থা। তাহলে আমরা 3টে কি জানলাম? বৃহৎ নদী ব্যবস্থা 20,000 বর্গ কিমির বেশি। মাঝারি নদী ব্যবস্থা যদি দেখি, সেখানে 2000 থেকে 20,000, আর যদি ক্ষুদ্র দেখি, সেটা 2000 থেকে কম। এবার নদীর উৎস অনুসারে আমরা ভাগ করতে পারি। একটা হিমালয় থেকে তৈরি হচ্ছে, আর একটা বরফ গলা জলে বা পশ্চিমঘাট পর্বতের অংশ বা দক্ষিণ ভারতের নদী হিসাবে আমরা বলতে পারি। তাহলে আমরা কি ভাগে ভাগ করছি? নদীকে দুভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা হিমালয়ের নদী ব্যবস্থা, একটা হিমালয়ের নদী ব্যবস্থা বা পার্বত্য অঞ্চলের নদী প্রবাহ, সেটা আর একটা দক্ষিণ ভারতের নদী প্রবাহ হিসেবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, কারণ উঁচু উঁচু পর্বত, যেহেতু তার শৃঙ্গগুলো সব বরফে ঢাকা থাকে। আমরা হিমবাহের কথা পড়েছি, তাই না? গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ, এগুলো পড়েছি তো, তাই না? তো এইরকম হিমবাহ, সেখানে কি সব সময় ঠান্ডা, মাইনাসে টেম্পারেচার থাকে। মাইনাসে টেম্পারেচার থাকার কারণে যখন বরফ তো গলছে সব সময়, গ্রীষ্মকালে বরফ গলার পরিমাণ একটু বেড়ে যাচ্ছে, কারণ টেম্পারেচারটা একটু বেশি হচ্ছে, তাই না? তাহলে জলভাগের পরিমাণ, জলরাশির পরিমাণটা বেড়ে যাচ্ছে। বরফ গলে জলে পুষ্ট, সুদীর্ঘ এবং সুবৃহৎ উত্তরে পার্বত্য অঞ্চলে তৈরি হচ্ছে। উত্তরে পার্বত্য অঞ্চলে তৈরি হয়ে তাতে উত্তর পার্বত্য অঞ্চল পেরিয়ে আসতে হচ্ছে, দিয়ে মধ্যভাগ, তারপরে সমভূমি অঞ্চল পেরিয়ে যেতে হচ্ছে। সেই জন্য এদের দৈর্ঘ্য কিন্তু অনেক বড়, অনেক বড়। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এদের যদি দেখা যায়, বহু ডিস্টেন্স কভার করেছে। আমরা প্রত্যেকটারই স্পেসিফিক কত কিলোমিটার লম্বা আমরা দেখব। নদীগুলো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ঠিক আছে, হিমালয়ের নদী ব্যবস্থা বা হিমালয় থেকে তৈরি হয়েছে। এরপর দেখো দুটো ভাগে যেটা আমরা ভাগ করলাম, আমি বললাম একটা হচ্ছে হিমালয়ের নদী ব্যবস্থা। এই হিমালয়ের নদী ব্যবস্থা আর দক্ষিণ ভারতের নদী ব্যবস্থা, এই দুটো ব্যবস্থা আমি হিমালয় নদী ব্যবস্থাতে কি কি আছে দেখিয়ে দ্বিতীয় ভাগে আমরা চলে যাব। দেখো এখানে কি পাচ্ছি আমরা? ভারতবর্ষের পবিত্র নদী গঙ্গা নদী। সেই গঙ্গা নদী তন্ত্র, সেখান থেকে কি কি ইনফরমেশন আমাদের দরকার। ভারতের পবিত্র এবং দীর্ঘতম নদী, লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সব থেকে বড় নদী গঙ্গা নদী। ভারতের বৃহত্তম নদী অববাহিকা, গঙ্গার অববাহিকাটা ভারতবর্ষের সব থেকে বড় নদী অববাহিকা,
সব থেকে বড় নদী অববাহিকা। কেন? কারণ গঙ্গার যদি বিস্তার দেখি, উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটাই ভারতবর্ষে অবস্থিত, পুরোটাই ভারতবর্ষে অবস্থিত। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সিন্ধু নদীর অববাহিকা, সিন্ধু তো আরো লেন্থ অনেক বেশি, কিন্তু সিন্ধুর লেন্থ বেশি হলেও সিন্ধু তৈরি হয়েছে চীনে, অর্থাৎ তিব্বতে কৈলাস পর্বতে তৈরি হয়েছে। কৈলাস থেকে উঁচুতে উঠে গিয়ে লাদাখের মধ্য দিয়ে এসে, জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে এসে পাকিস্তানে প্রবেশ করেছে, পাকিস্তান থেকে গেছে আরব সাগরে পড়েছে। তার লেন্থ অনেক বেশি, বাট সেটা কিন্তু ভারতবর্ষের উপর খুব সামান্য দৈর্ঘ্য গেছে, খুব সামান্য দৈর্ঘ্য। যেমন জম্মু কাশ্মীর লাদাখের যে অঞ্চলটা, তার উপর দিয়ে সিন্ধু নদী চলে গেছে। তাহলে সিন্ধুর ওই কিছুটা অংশ ভারতবর্ষে অবস্থিত। বাট যদি গঙ্গা নদীর ক্ষেত্রে দেখি, গঙ্গা উত্তরাখণ্ডে তৈরি হয়েছে, ভাগীরথী আর অলকানন্দা মিশ্রিত হয়েছে উত্তরপ্রদেশে, সেখান থেকে বাকিটা চলে এসেছে। অর্থাৎ গঙ্গা নদী পুরোটাই তার বিস্তার উৎস থেকে শুরু করে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত, মোহনা পর্যন্ত। যদিও বা ফারাক্কার কাছে একটা শাখা বিভক্ত হয়ে গেছে পদ্মা নামে, যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, সেটা ছেড়ে বাকি অংশটা পুরোটাই ভারতবর্ষের মধ্যে অবস্থিত। তার জন্য সব থেকে বড় নদী অববাহিকা যদি বলা হয়, তাহলে গঙ্গার থেকে বড় অববাহিকা হতে পারে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্র আছে ঠিকই, ব্রহ্মপুত্র কৈলাস পর্বত থেকে তৈরি হয়েছে। তৈরি হয়ে কি করেছে, তিব্বতের উপর দিয়ে সমান্তরালে গেছে পূর্ব দিকে, তারপর অরুণাচল প্রদেশের ভেতর দিয়ে, অসমের ভেতর দিয়ে চলে আসছে। এই যে বিস্তার অরুণাচল প্রদেশ আর অসম বা আসাম, এইটুকু বিস্তার ব্রহ্মপুত্রের ভারতবর্ষে অবস্থিত। তাই ব্রহ্মপুত্র তার লেন্থ যদিও বা বেশি হয়, আমরা কিন্তু বড় নদী অববাহিকা ব্রহ্মপুত্র বলতে পারি না। তাহলে সব থেকে বড় অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা। উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। কোথা থেকে? গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। অ্যাকচুয়ালি গঙ্গা এখানে উৎপত্তি লাভ করেনি, এখানে গঙ্গা উৎপত্তি লাভ করেছে ভাগীরথী নামে। তাহলে প্রশ্ন, বা যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে গঙ্গার উৎপত্তি কোথায়, অ্যাকচুয়ালি গঙ্গার উৎপত্তি হচ্ছে এলাহাবাদের কাছে প্রয়াগে, দেবপ্রয়াগ যেটাকে আমরা বলছি। বুঝে গেল? ভাগীরথী আর অলকানন্দা যখন মিক্সড হচ্ছে, সেটাকেই আমরা বলছি গঙ্গা। তাহলে উৎস কি হবে? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে উৎস হবে গঙ্গার উৎস। ভাগীরথীর উৎস যদি বলা হয়, তাহলে হবে গঙ্গোত্রী হিমবাহ। বাট আমরা ছোটবেলায় জিওগ্রাফি বইতে পড়েছি যে গঙ্গার উৎস কোথায় না, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ, তার গোমুখ গুহা, সেখান থেকে গঙ্গা তৈরি হয়েছে। বাট সেখানে কিন্তু গঙ্গা তৈরি হয়নি, তৈরি হয়েছে ভাগীরথী। ভাগীরথী শতপন্থ হিমবাহ থেকে তৈরি হয়েছে অলকানন্দা। এই অলকানন্দা আর ভাগীরথী এসে দেবপ্রয়াগের কাছে যখন মিশে যাচ্ছে, সেখান থেকে গঙ্গা নাম নিয়ে মোহনাতে যাচ্ছে। তাহলে গঙ্গার উৎস কোথায়? দেবপ্রয়াগ। মনে রাখবে কিন্তু। দৈর্ঘ্য 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার, 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গার দৈর্ঘ্য। ভারতে কত? 2071 কিলোমিটার। বাকিটা কোথায় গেল? বাকিটা কোথায় গেল গঙ্গার? বাকি যেটা আছে সেটা বাংলাদেশে, বাকি যেটা আছে সেটা বাংলাদেশে চলে গেছে। মোহনা বঙ্গোপসাগর, দ্যাট ইজ বে অফ বেঙ্গল, হিন্দিতে বলা হয় বাঙ্গাল কি খাড়ি। এই বে অফ বেঙ্গলে কি হয়েছে, আমাদের গঙ্গা এসে সাগরে মিশেছে। উপনদী কি? একটা নদী যখন প্রবাহিত হচ্ছে, আমি বললাম তার পাশে কোনো উচ্চভূমি থেকে, তার পাশে কোনো ছোট ছোট নদী এসে গঙ্গাতে মিশে যাচ্ছে, সেই জলরাশিগুলো গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে, দিয়ে ওই গঙ্গার সঙ্গে একসঙ্গে বয়ে আসছে। এই যে নদীগুলো দুপাশ থেকে আসছে, সেই নদীকে বলা হচ্ছে উপনদী। তাহলে এখানে দু ধরনের উপনদী আমরা পাবো। নদী যখন পড়বো দু ধরনের উপনদী পাবো। কেন দু ধরনের? আমরা যদি ধরো, আমরা নিজেরা কল্পনা করো যে গোমুখ গুহা থেকে আমি বঙ্গোপসাগরের দিকে আসবো, নদীর যে ঢাল বরাবর, নদীর দিক বরাবর আমরা বঙ্গোপসাগর দিকে, বা যে কোনো নদী উৎসতে আমরা দাঁড়াবো, নদী যেদিকে প্রবাহিত হয়েছে সেদিকেই আমরা নিজেরা যাব। তাহলে গঙ্গার উদাহরণ দিয়ে আমি বলছি, গোমুখ গুহাতে তুমি গঙ্গা এদিকে আসছে, অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এসছে উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে। যখন দক্ষিণ দিকে প্রবাহিত আসছে, তাহলে তুমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াও, মুখ করে দাঁড়িয়ে হাঁটা শুরু করো। তাহলে দক্ষিণ দিকে মুখ করে যদি হাঁটা শুরু করো, তাহলে তোমার ডান দিক হবে কি? কোনটা ডান দিক হবে? পশ্চিম দিকটা। যদি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াও, তাহলে তোমার ডান হাতটা কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে। বাঁ হাতটা হবে পূর্ব দিকে, হ্যাঁ কি না? দক্ষিণ দিকে যদি আমি যদি এভাবে ঘুরে দাঁড়াই, তাহলে আমার ডান হাতটা কোন দিকে হবে? ডান হাতটা হবে পশ্চিম দিকে, তাই না? আর বাঁ হাতটা হবে
পূর্ব দিকে। তাহলে নদী যদি ওইভাবে বয়ে আসে, তাহলে বাম দিকে যেটা আছে, অর্থাৎ নদী আসছে উপর থেকে, তাহলে তার বাম দিকটা হবে, গঙ্গার কথা যদি বলি, তার বাম দিকটা হবে পূর্ব দিক, ডান দিকটা হবে পশ্চিম দিক, হ্যাঁ কিনা? তাহলে এই যে অংশটা, এইটাকে আমরা বলছি বাম তীরের আর ডান তীরের, বাম তীরের আর ডান তীরের। বোঝা গেল বিষয়টা কি? বাম অর্থাৎ যেদিকে নদী প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই, যেটা আমাদের বাঁ হাত, সেদিক থেকে যে নদীগুলো এসে বড় নদীতে বা গঙ্গাতে মিশেছে তাদেরকে আমরা বলবো বাম তীরের উপনদী। যেগুলো ডান দিক থেকে এসে মিশেছে তাকে আমরা বলবো ডান তীরের উপনদী। গুলাবে না, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে। কেমন? বাম তীরের উপনদীকে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক আর কোসি, এই সেই কোসি যাকে বলা হয় বিহারের দুঃখ। কেন? এই কোসি নদীতে প্রায়শই প্রতি বছরই হরপাবান আসে, হরপাবান এসে বিহারকে পুরো ধূলিসাৎ করে দিয়ে চলে যায়। সেই জন্য এই কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ। কি বলা হয়? বিহারের দুঃখ, বা বিহারের দুঃখের কারণ হচ্ছে এই কোসি নদী। কেমন? তাহলে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোসি নদীগুলোর নাম মনে রাখো, প্রমিনেন্ট রিভার, পরীক্ষায় পড়ে। এগুলো গঙ্গার কোন তীরের উপনদী? রামগঙ্গা গঙ্গার কোন তীরের উপনদী? বাম তীরের উপনদী। ঘরঘরা কোন তীরের? বাম তীরের। গন্ডক কোন তীরের? বাম তীরের উপনদী। ডান তীর যদি বলা হয় তাহলে হবে যমুনা। যমুনা কিন্তু গঙ্গোত্রী হিমবাহ, তার পশ্চিমে অবস্থিত উত্তরাখণ্ডের আরেকটা হিমবাহ যেটাকে যমুনোত্রী হিমবাহ বলা হচ্ছে। সেই যমুনা ওখান থেকে তৈরি হয়ে এসছে, দিল্লির উপর দিয়ে তাজমহলের পাশ দিয়ে বয়ে এসছে, বয়ে এসে কি করেছে? আমাদের গঙ্গার সঙ্গে মিক্সড হয়েছে, গঙ্গার সঙ্গে মিশে গেছে। বোঝা গেল? তাহলে ডান তীরের উপনদী। এছাড়াও সোন নদী, চম্বল নদী, মধ্যভাগ থেকে তৈরি হয়েছে চম্বল নদী, মধ্যপ্রদেশ, বেতোয়া, অজয়, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। যদি বলা হয় গঙ্গার বাম তীর আর ডান তীর মিলিয়ে যে উপনদীগুলোর কথা আমরা জানলাম, তার মধ্যে সব থেকে বড় কে? অর্থাৎ গঙ্গার সব থেকে বড় উপনদী কোনটা? তোমরা উত্তর করবে যমুনা। সব থেকে বড় যদি উপনদী হয় গঙ্গার, সেটা হচ্ছে যমুনা। শাখা নদী কি? শাখা নদী মানে কি? নদী যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, নদী যখন নিজে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, নদী যখন ফেটে যাচ্ছে, নদী যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলছি শাখা নদী। তাহলে গঙ্গা এসে ফারাক্কার কাছে ভাগ হয়ে যাচ্ছে। ভাগীরথী হুগলি নামে আসছে কোথায়? ভাগীরথী হুগলি নামে হাওড়ার উপর দিয়ে এসে কেওখালি হয়ে আমাদের চলে যাচ্ছে কোথায়? হলদিয়া হয়ে বঙ্গোপসাগরে। সেটাকে আমরা বলছি ভাগীরথী হুগলি শাখা হয়ে যাচ্ছে। আবার কি, যখন এই সাগর দ্বীপের দিকে ঢুকছে তখন আরো ছোট ছোট অংশে ভাগ হয়ে যাচ্ছে শাখা নদী, আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক শাখা নদী হয়ে যাচ্ছে। মাথা ভাঙা, চূর্ণী, জলঙ্গি, এরকম ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই দেখো, উৎস অঞ্চলে এর নাম কিন্তু ভাগীরথী। উৎস অঞ্চলে কিন্তু গঙ্গা নাম নেই, আছে কি? ভাগীরথী। আছে কি? ভাগীরথী। তাই ভাগীরথীকে বলা হচ্ছে গঙ্গার উৎস অঞ্চলের নাম। গতি কি? একটা হচ্ছে উচ্চ গতি, ওই যে বললাম আদর্শ নদী গঙ্গা, তার উচ্চ গতি আছে, মধ্যগতি আছে, নিম্ন গতি আছে। উচ্চ গতি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা গঙ্গার উৎস, উৎপত্তি লাভ করে ভাগীরথী নাম নিয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিশেছে। কোথায় মিশেছে? দেবপ্রয়াগের কাছে। এই মিলিত রূপের নামই হচ্ছে গঙ্গা। তাহলে যেখান থেকে গঙ্গার নাম হচ্ছে সেটা কি গোমুখ গুহা? না, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। কি বলা হয়? দেবপ্রয়াগ। এই নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বার সমভূমিতে নেমেছে। এর দূরত্ব 280 কিলোমিটার। উচ্চ প্রবাহ যেটা, তার দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। ওকে, নেক্সট দা মধ্যগতি। হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ পূর্বে ও পরে পূর্ব দিকে অসংখ্য বাঁক নিয়ে উত্তরপ্রদেশ, বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 770 কিমি প্রয়াগরাজ পর্যন্ত প্রবাহিত হয়েছে। মধ্যগতি। যমুনা নদী প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়ে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 1270 কিলোমিটার। ওকে, 1270 কিলোমিটার মধ্য প্রবাহ। নিম্ন প্রবাহ রাজমহল পাহাড় থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি বাংলাদেশে চলে গেছে, যেটা যমুনার সাথে ওদিক থেকে এসছে যমুনা, বাংলাদেশে যমুনা আছে, সেখানে মিশেছে, যেটা পদ্মা নাম নিয়ে। পরে সেই যমুনার সঙ্গে মিক্সড হয়ে গেছে, মিক্সড হয়ে তার নাম হয়েছে মেঘনা। কি হয়েছে? মেঘনা। এই মেঘনা নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অপ্রধান শাখাটি
প্রধান শাখা বাংলাদেশে চলে যাচ্ছে পদ্মা নাম নিয়ে, যমুনার সঙ্গে মিশে যাচ্ছে, যমুনার সঙ্গে মিশে গিয়ে পদ্মা যমুনা একসঙ্গে মেঘনা নাম নিয়ে বাংলাদেশ হয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরেই পড়েছে। অপ্রধান শাখা, জলভাগের পরিমাণটা কম হবে, পুরো ফ্লোটা যাচ্ছে কোথায়? বাংলাদেশে, পুরো ফ্লোটা চলে যাচ্ছে বাংলাদেশ। বাকি এটাকে আমরা মোড় নিয়ে কিছুটা জলরাশিকে এদিকে ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে? সেটাকে আমরা বলছি ভাগীরথী হুগলি শাখা। এটা ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, যার দৈর্ঘ্য 520 কিলোমিটার। হলো 520 কিলোমিটার। এইবার আমরা দেখব তার উপনদীগুলোর নাম। উপনদীগুলোর নাম কে কে আছে? রামগঙ্গা। কে আছে? রামগঙ্গা। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে আমি ক্লাসের শেষে কয়েকটা প্রয়াগের কথা আমি তোমাদেরকে বলে দেবো। পঞ্চপ্রয়াগের কথা আমি বলবো, অর্থাৎ অলকানন্দা আর ভাগীরথী মিক্সড হওয়ার আগে অলকানন্দাতে অন্যান্য উপনদীগুলো এসে মিক্সড হয়েছে। সেই মিক্সড যেখানে হয়েছে, মিলিত যেখানে হয়েছে, সেগুলোকে আমরা বলছি প্রয়াগ। এরকম 5টা নদী অলকানন্দার সঙ্গে মিক্সড হয়েছে, যাকে আমরা বলছি পঞ্চপ্রয়াগ। ঠিক আছে, আমি সেটা তোমাদেরকে ক্লাসের শেষে সেই পঞ্চপ্রয়াগের কথা ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আগে উপনদীগুলো দেখেন। উৎস গাড়োয়াল পাহাড়। গাড়োয়াল পাহাড় যেটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, শিবালিকের দক্ষিণ অংশ। মোহনা কোথায়? কনৌজের কাছে গঙ্গার সঙ্গে মিলেছে। কনৌজের কাছে গঙ্গার সঙ্গে মিলেছে উত্তরপ্রদেশ। বাম দিক থেকে মিলিত প্রথম সহায়ক নদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গঙ্গার বাম তীরের উপনদীগুলোর মধ্যে প্রথম গঙ্গার সঙ্গে এসে মিশেছে কে? প্রথম গঙ্গার সঙ্গে এসে মিশেছে অলকানন্দা নয়, ভাগীরথী নয়। নাম নেওয়ার পর মিশেছে। গঙ্গা যখন নাম নিয়েছে, তারপরে যখন মিশেছে, তখন তার প্রধান যেটা প্রথম যে সহায়ক নদী বা উপনদী, তার নাম কি? রামগঙ্গা। এই নদীতে সোনা পাওয়া যায়, তাই এই যে রামগঙ্গা নদীতে প্রচুর স্বর্ণ রেণু পাওয়া যায়, সোনা পাওয়া যায়, ছোট ছোট সোনার কণ পাওয়া যায়। এই জন্য একে বলা হয় প্লেসার গোল্ড। কি বলা হয়? প্লেসার গোল্ড। মনে রাখবে, এই ইনফরমেশনটা মনে রাখবে। দেন সেকেন্ড যে নদী, গোমতী। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক আর কোশি। ওকে। উৎস ফুলহর ঝিল। কোথা থেকে তৈরি হয়েছে? ফুলহর ঝিল থেকে। মোহনা গাজীপুরের কাছে গঙ্গার সঙ্গে মিশেছে, গাজীপুরের কাছে। এই নদীর তীরে লখনৌ শহর অবস্থিত। স্ট্যাটিক পার্টে আমি তোমাদেরকে করাবো কোন নদীর তীরে কোন শহরটা অবস্থিত, কোশ্চেন অ্যান্সার রূপে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। স্ট্যাটিক পার্ট, স্ট্যাটিক পোর্শন যেটা। এই যে নদীতন্ত্র, আমি শুধু এখানে নদী রিলেটেড সবকিছু পড়াবো। এর যে স্ট্যাটিক পার্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নদী তীরবর্তী শহর, কোন কোন উপনদীর নামে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন কোন নদীর উপরে কি কি পরিকল্পনা আছে সেখানে আছে, সেটা স্ট্যাটিক পার্টে আমরা পড়বো। কোন কোন নদীতে কি কি জলপ্রপাত রয়েছে, কোন কোন নদীতে বাঁধ রয়েছে। তাহলে বাঁধ, উপনদী, নদী তীরবর্তী শহর, জলপ্রপাত, এগুলো কিন্তু আমরা স্ট্যাটিক পোর্শনে পড়বো। সুন্দর করে পড়বো একদম। স্ট্যাটিক পোর্শনে তোমাদের কোনরূপ কোনো অসুবিধা থাকবে না, কোনরূপ কোনো অসুবিধা থাকবে না। বুঝে গেল? তাহলে গোমতী নদীর তীরে লখনৌ শহর অবস্থিত। একটু ম্যাপটা তোমরা দেখে নাও। ম্যাপে যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে গোমুখ গুহা। এই হচ্ছে গোমুখ গুহা। কি? গোমুখ গুহা। কেমন? উত্তরাখণ্ডে অবস্থিত গোমুখ গুহা। এখান থেকে তৈরি হয়েছে গঙ্গা। গঙ্গা তৈরি হয়েছে কি? গঙ্গা তৈরি হওয়ার পর উত্তরাখণ্ড থেকে এসে উত্তরপ্রদেশের সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোথায়? বিহারের উপর দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আর মূল শাখা বাংলাদেশে চলে গেছে। এই হচ্ছে টোটাল আমাদের গঙ্গার গতিপথ। ভালো করে ছবিটা দেখো, বুঝতে পারবে। এরপরে কি আছে? ঘরঘরা আছে। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। উৎস মাপচাচুঙ্গ হিমবাহ। নাম মনে রাখার দরকার নেই। মাপচাচুঙ্গ হিমবাহ নাম মনে না রাখলেও চলবে। মোহনা কি? গঙ্গা নদীর বিহারের ছাপড়ার কাছে মিক্সড হয়েছে বা মিলিত হয়েছে। কোথায় এসে? বিহারের ছাপড়ার কাছে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। ঘরঘরা। কোশ্চেন কি পড়ে এখান থেকে? ঘরঘরা কোন নদীর উপনদী? ব্যাস সেইটুকু জানলেই চলবে। গন্ডক কোন নদীর উপনদী? সেটুকু জানলেই চলবে। তৈরি হয়েছে কোথা থেকে? ধৌলাগিরি পর্বত থেকে। সোনপুরের কাছে গঙ্গায় মিশে, এটাও পড়ে। গঙ্গাতে গন্ডক নদী কোথায় এসে মিলিত হয়েছে? একটু যদি ডিফিকাল্টি বাড়িয়ে দেয়। সহায়ক নদী, উপনদী, কালীগন্ডক ও ত্রিশূল গন্ডকের উপনদী। আমি উপনদীগুলো পড়াবো। কালীগন্ডক কার উপনদী? তোমরা কি করবে? গন্ডক। যদি বলে ত্রিশূল, এই এই এই
মানে বিশেষ করে ভগবানের নাম অনুসারে যে নদীগুলোর নাম সেগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। ত্রিশূল কার উপনদী? গণ্ডকের উপনদী। ওকে, নেক্সট দেখো কোসি, গোসাইরাম হিমবাহ ভাগলপুরের কাছে গঙ্গায় মিশেছে। কোথায় মিশেছে? বিহারের ভাগলপুরে। একে কি বলা হয়? বিহারের দুঃখ। তাহলে এখান থেকে এটা ইম্পর্টেন্ট, ভাগলপুরের কাছে বিহারে মিশেছে। ভালো করে বুঝতে পারছো? একটু ম্যাপটা ভালো করে দেখে নাও। প্রত্যেককে আবারও বলছি, জিওগ্রাফি ক্লাস করতে যখনই বসবে তখন অবশ্যই অক্সফোর্ড অ্যাটলাস নিয়ে বসবে, নতুবা তোমরা হচ্ছে স্কুল অ্যাটলাস, যেটা অক্সফোর্ডের স্কুল অ্যাটলাস নিয়ে পাশে বসবে, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। নদীর প্রবাহগুলো বুঝতে হবে, কোনটা বাম তীরের উপনদী, কোনটা ডান তীরের উপনদী, সবকিছু কিন্তু তোমরা বুঝতে পারবে। তাই প্রত্যেককে বলবো তোমরা কিন্তু ম্যাপ কাছে নিয়ে বসবে, কেমন? নেক্সট দেখো যমুনা নদী। যমুনা হচ্ছে ডান তীর, এতক্ষণ আমরা দেখলাম বাম তীর। তাহলে যমুনা নদী ডান তীর থেকে কোথা থেকে তৈরি হয়েছে? যমুনোত্রী হিমবাহ। উপনদী যমুনাও একটা বড় নদী, তৈরি হয়েছে উত্তরাখণ্ডের যমুনোত্তর হিমবাহ। সেখান থেকে এসছে কোথায় হয়ে? উত্তরাখণ্ড হয়ে, দিল্লি হয়ে, উত্তরপ্রদেশের উপর দিয়ে এসে কোথায় মিলিত হয়েছে? প্রয়াগরাজের কাছে মিলিত হয়েছে। তারপরে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। সেই নদীতেও কিছু উপনদী আছে। বাম তীরে আছে কি? হিন্দান, রিন্দ। পরীক্ষা আসবে না, মনে রাখলে রাখবে, না রাখলে ছেড়ে দাও। ডান তীরে আছে চম্বল, বেতোয়া, মনে রাখতে হবে, কারণ চম্বলকে আমরা কি বলি? বধভূমি হিসাবে জানি। চম্বল নদীর কিছু অংশকে আমরা জানি বধভূমি হিসাবে বা ব্যাডল্যান্ড হিসাবে। সেই চম্বল নদী কার উপনদী? যদি বলা হয় যে চম্বল নদী নিম্নোক্ত কোন নদীর উপনদী? গঙ্গা দিয়ে দিল, যমুনা দিয়ে দিল, কিংবা তার সঙ্গে সিন্ধু দিয়ে দিল, ব্রহ্মপুত্র দিয়ে দিল। তোমরা কি করবে? যমুনার উপনদী, যমুনার ডান তীরের উপনদী হচ্ছে আমাদের চম্বল। গঙ্গার দীর্ঘতম উপনদী, এটা স্টার মার্ক করে রাখো। গঙ্গার সব থেকে বড় উপনদী যদি বলা হয়, সেক্ষেত্রে তোমরা উত্তর করবে যমুনা। কত? 1376 কিলোমিটার একা ডিস্টেন্স ট্রাভেল করে এসছে। এসে কোথায় মিক্সড হয়েছে? গঙ্গার সঙ্গে প্রয়াগরাজে এসে মিলিত হয়েছে। বোঝা গেল? সোন নদী কি? অমরকণ্টক পাহাড় থেকে তৈরি হয়েছে। অমরকণ্টক পাহাড় মধ্যপ্রদেশে অবস্থিত, তোমরা প্রত্যেকেই জানো। মোহনা গঙ্গা নদী, পাটনার কাছে এসে এই সোন নদী কি করেছে? মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। একটা কোশ্চেন পড়ে এখান থেকে। কি কোশ্চেন? নিম্নোক্ত কোন নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? নিম্নোক্ত কোন নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? এই সোন নদী মধ্যপ্রদেশ থেকে তৈরি হচ্ছে, অমরকণ্টক পাহাড় থেকে তৈরি হয়ে কি করেছে? সোজা উত্তর দিকে প্রবাহিত হয়ে গেছে। বেসিক্যালি আমরা জানি কি, উত্তরে পার্বত্য অঞ্চল আছে, উত্তরের ভূমিভাগ উঁচু। মধ্য ভারতে তৈরি হয়েছে, উঁচু ভাগের দিকে প্রবাহিত হয়েছে। অ্যাকচুয়ালি ঢাল ওইখানে এমন, তাই সোন নদী মধ্য ভারতে তৈরি হলেও সে কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয়ে গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে। মাইন্ড ইট। তোমরা দেখবে, তোমরা যদি ম্যাপে দেখো সোন নদী যে প্রবাহ পথ বা গতিপথ, সেটা দেখবে কিন্তু উত্তর দিকে কিছুটা গিয়ে গঙ্গার সঙ্গে মিক্সড হয়েছে, পাটনার কাছে মিক্সড হয়ে গেছে। বোঝা গেল? বোঝা গেল? এরপরে যেগুলো আছে, সারদা বা সরয়ু নদী কোথা থেকে তৈরি হয়েছে? মিলাম হিমবাহ থেকে তৈরি হয়েছে। মোহনা কোথায়? ঘরঘরা নদীতে এসে পড়েছে। ঘরঘরা যেটা আমরা পড়লাম, গঙ্গার বাম তীরের উপনদী, সেই ঘরঘরাতে এসে পড়েছে। এই নদী ভারত ও নেপাল সীমান্তে কালী নদী নামে পরিচিত, সেই জন্য এটাকে আমরা পড়লাম। নেপালে কালী, নিম্নোক্ত কোন নদীটি নেপালে কালী নদী নামে পরিচিত? সেটা হচ্ছে সরয়ু বা সারদা নদী, সরয়ু নদী। ঠিক আছে? এর পাশে কোন শহর অবস্থিত? তোমরা কমেন্ট করে জানাবে। এই নদীর পাশে কোন শহর অবস্থিত? একটা গুরুত্বপূর্ণ শহর, ভীষণ ভীষণ মানে মাইথোলজিক্যালি ভীষণ পপুলার একটা শহর অবস্থিত। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানিও। দামোদর। দামোদর জানি কি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এসছে, গঙ্গায় পড়েছে, গঙ্গার ডান তীরের উপনদী। উৎস খামারপথ পাহাড়। মোহনা হুগলি নদীর উলুবেড়িয়ার কাছে। দামোদর নদী উলুবেড়িয়ার কাছে এসে হুগলি নদী, যেটা হচ্ছে অপ্রধান শাখা গঙ্গার, ভাগীরথী হুগলি যেটাকে বলা হচ্ছে, সেটার সঙ্গে মিক্সড হয়েছে কোথায়? উলুবেড়িয়ার কাছে। কোথায়? উলুবেড়িয়ার কাছে। কে মিশেছে? দামোদর নদী। এই নদী কিন্তু পাড়ি দিয়েছিলেন কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দামোদর নদী পাড়ি দিয়ে মায়ের অসুস্থতার কারণে তিনি বাড়ি দিয়ে রেখেছেন। একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। কেন? কেন?
আমাদের কোশিকে যেমন বিহারের দুঃখ যে কারণে বলা হয়, দামোদরকে সেই একই কারণে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। তাহলে দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? বরাকর, কোনার এরা হচ্ছে দামোদর নদীর উপনদী। এই উপনদীগুলো কিন্তু পড়বে। দেখো আমি কিন্তু জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়াচ্ছি, এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি যখন শেষ হবে নেক্সট ক্লাসে আমরা মৃত্তিকা জলবায়ুটা একসঙ্গে পড়ে নেব। তারপরে আমরা পড়বো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ যখন পড়বো তখন মৃত্তিকা জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের কিছু কোশ্চেন করবো যেগুলো পরীক্ষাতে আসে। স্বাভাবিক উদ্ভিদের পরেই আমরা পড়বো জলসেচ আর কৃষি ব্যবস্থাটা পড়ে নেব। তারপরে ভারতবর্ষের শক্তি সম্পদ পড়বো, অর্থাৎ খনিজ পদার্থ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তারপরে আমরা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ পড়ে নেবো। তারপর শিল্পাঞ্চলটা দেখে নেবো আর পরিবহনটা দেখবো। তারপরেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভূগোল পড়বো। পশ্চিমবঙ্গের ভূগোল বা পশ্চিমবঙ্গের অবস্থান, প্রকৃতি, পরিচিতি, তারপরে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, সেখানে পশ্চিমবঙ্গের নদ নদী, আবার পশ্চিমবঙ্গের জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো কিন্তু আমরা দেখবো। এই জায়গায় আমরা যখন উপনদী পড়বো আমরা বেসিক ফোকাসটা করবো কিন্তু পশ্চিমবঙ্গের নদীগুলোর উপনদীর নাম। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাঁধের কথা আমরা পড়বো, বা পশ্চিমবঙ্গে আমরা ড্যাম তো পড়বোই, তার সঙ্গে সঙ্গে কিছু পরিকল্পনা, যেগুলো নদীতে যে পরিকল্পনাগুলো আমরা দেখব সেগুলো কিন্তু আমরা দেখব, সেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মুন্ডেশ্বরী, কুনুর এর হচ্ছে শাখা নদী, অর্থাৎ দামোদর নদী যখন ভাগ হয়ে যাচ্ছে একটা মুন্ডেশ্বরী, কুনুর, এই নদীতে দামোদর নদী ভাগ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখবো মহানন্দা। দেখো দুটো নাম আছে নদীর ক্ষেত্রে, একটা দক্ষিণ ভারতের নদী যেটাকে আমরা বলছি মহানদী, আর এটাকে আমরা বলছি মহানন্দা। কি বলবো? মহানন্দা, যেটা উত্তর দিনাজপুরে চিকেন নেক বলেছিলাম না তোমাদেরকে আগের ক্লাসে, সেই চিকেন নেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, চোপড়া অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সেই জন্য চিকেন নেকটাকে মহানন্দা করিডোরও বলা হয়। মহানন্দা করিডোর, করিডোর বলতে মহানন্দা নদী সেখান থেকে যাতায়াত করেছে, করিডোর। আমরা দেখি না রাস্তায়, যদি তোমরা উত্তরবঙ্গে বেড়াতে যাও কিংবা আমাদের ঝাড়গ্রাম বেড়াতে যাও, সেখানে দেখবে তো এলিফ্যান্ট করিডোর, মানে হাতির যাতায়াতের পথ। তাহলে মহানন্দা নদী যেহেতু ওখান থেকে এসছে, তাই ওইটাকে বলা হচ্ছে মহানন্দা করিডোর, যেটা হচ্ছে চিকেন নেক্স আমরা বলছি যেটা। তাহলে মহানন্দার উৎস কোথায়? পাগলাঝরা প্রস্রবণ থেকে। মোহনা কোথায়? বাংলাদেশের পদ্মা নদীতে এসে পড়েছে। বাংলাদেশের পদ্মা যেটা গঙ্গার প্রধান শাখা। এর ডান তীরের উপনদী হচ্ছে কালিন্দী নদী। কালিন্দী নদী হচ্ছে এর ডান তীরের উপনদী। এর বাম তীরের উপনদী পুনর্ভবা এবং কুলিক। কুলিক পাখিরালয় অভয়ারণ্যের কথা আমরা পড়বো, কুলিক অভয়ারণ্য আমরা জানবো, তাই এই পয়েন্টটা কিন্তু তোমরা নোট করবে। কেমন? মহানন্দা কোথায় মিলিত হয়েছে? বাংলাদেশের পদ্মাতে। বাংলাদেশের পদ্মা মানে গঙ্গার প্রধান শাখা, যেই পদ্মা আবার বাংলাদেশে যমুনার সঙ্গে মিক্সড হয়েছে। যমুনার সঙ্গে মিশার পর তার নাম হয়ে গেছে মেঘনা। এই মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে। বোঝা গেল বিষয়গুলো? দেখো, তাহলে এই হচ্ছে আমাদের গঙ্গার নদীতন্ত্র আমরা পড়লাম, বাম তীরের ডান তীরের গুলো পড়লাম। শুধু গঙ্গার একটা অংশ যেটা এক্সাম ওরিয়েন্টেড, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই অংশটা আমি একদম ক্লাসের শেষে পড়বো। সেটা হচ্ছে পঞ্চপ্রয়াগ। ঠিক আছে, পঞ্চপ্রয়াগ বা পাঁচটা প্রয়াগ। এবার আমরা পড়বো সিন্ধু নদীতন্ত্র। সিন্ধু নদী, গঙ্গা প্রধান নদী পড়ে নিলাম। সিন্ধু দেখো 1880 কিলোমিটার। দেখো এই ডিস্টেন্সটা কত? 2880 কিলোমিটার। তাহলে সিন্ধুর অববাহিকা সব থেকে বড়। যদি অবিভক্ত ভারতবর্ষ থাকতো তাহলে হয়তোবা ভারতবর্ষ বা অখণ্ড ভারতবর্ষের সব থেকে বড় নদীতন্ত্র যদি বলা হতো, তাহলে কি বলতে তোমরা? তোমরা বলতে সিন্ধু নদীতন্ত্র। সিন্ধু অববাহিকা লার্জেস্ট অববাহিকা কার? ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষ। বাট এখন পাকিস্তানকে আলাদা করতে বাধ্য হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা। কোথায়? ভারতে মাত্র 709 কিলোমিটার। ভারতে মাত্র 709 কিলোমিটার। এই সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের সঙ্গে কিন্তু সিন্ধু জল চুক্তি বিবাদ রয়েছে। সিন্ধু জল বিবাদ একটা চুক্তির মধ্য দিয়ে, যেটা এই পেহেলগাঁও আক্রমণের পরে ভারত সরকার বা নরেন্দ্র মোদী সরকার এই সিন্ধু জল চুক্তিকে লঙ্ঘন করেছিল। বলেছিল যে আমরা সিন্ধুর জলকে আটকে দেবো, পাকিস্তানকে একদম খরা করে মেরে দেবো, ভুখা মেরে দেবো একদম। সবসময়ের জন্য এটা সবসময়ের জন্য বন্ধ করতে সায়েন্টিফিক্যালি সম্ভব নয়, বন্ধ করে দেওয়া উচিত। জলকে ডাইভার্ট করে ঘুরিয়ে দেওয়া উচিত, একদম না দেওয়া উচিত। কত নিরীহ মানুষগুলোকে এসে মেরে দিয়ে চলে গেল, যাদের কোনো দোষ নেই। নিরপরাধ মানুষ সেখানে ছুটি কাটাতে গেছে, আনন্দ করতে গেছে, গিয়ে এইরকম পরিস্থিতি। তাহলে ওদেরকে রাখা উচিত?
পুরো একদম ধ্বংস করে দেওয়া। দৈর্ঘ্য 1880 কিলোমিটার। সিং খাবাব হিমবাহ থেকে তৈরি হয়েছে, এর অর্থ সিংহের মুখ। সিং খাবাব জলধারা থেকে, যেটা হচ্ছে কৈলাসের মানসরোবরের কাছে রয়েছে। সিং খাবাব জলধারা বা হিমবাহ কোথায় পড়েছে? অ্যারাবিয়ান সি বা আরব সাগরে পড়েছে। এর মোহনাতেই করাচি বন্দর। উপনদী কি? বাম তীরের উপনদী শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা। আমরা যদি দেখি, সরি, যখন সিন্ধু তৈরি হচ্ছে ধরো এই যদি আমাদের এই তো ভারতবর্ষ, এই জায়গায় তৈরি হচ্ছে কে? সিন্ধু। কে তৈরি হচ্ছে? ইন্ডাস রিভার, সিন্ধু এখানে তৈরি হচ্ছে, এদিকে যাচ্ছে মানে কি? আমরা যদি এদিকে মুখ করে দাঁড়াই তাহলে এই দিকটা হবে ডান দিক, হ্যাঁ কি না? তাহলে এই দিকটা হবে ডান দিক, এই দিকটা ডান দিক। তাহলে এই যে যখন যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে আসছে, এই যে আসছে, এই যে আসছে, এই, তাহলে এই দিকটা কি? ডান দিক, এই দিকটা ডান দিক। তাহলে এদিকে যে নদীগুলো এসে মিক্সড হচ্ছে, এদিকে যে নদীগুলো আসছে, অন্যান্য পর্বত শৃঙ্গ থেকে আসছে, জলধারা আসছে, এসে মিশছে, তখন একে আমরা বলছি ডান তীরের উপনদী। তাহলে কি এই দিকটা কোনটা? এই যে নিচের দিকটা, এই নিচের দিকটা, এই নিচের দিকটা, এই নিচের দিকটা, এই দিকটা, এইটাকে আমরা বলছি বাম দিক। কি বলছি আমরা? লেফট হ্যান্ড ট্রিবিউটারি, আর এটাকে বলছি রাইট হ্যান্ড ট্রিবিউটারি। ডান দিকের উপনদী, এটাকে বলছি বাম দিকের উপনদী। কিন্তু যখন গঙ্গার কথা ভাবছিলাম, গঙ্গা এইরকম জায়গায় তৈরি হয়েছে, তৈরি হয়ে নিচের দিকে এসছে, তাহলে এই দিকটা কি হবে? ডান দিক। গঙ্গার ক্ষেত্রে এই দিকটা হবে বাম দিক। কেমন? আবার গঙ্গা যদি এদিকে যায় তাহলে তো উপরে বাম দিক, এদিকটা ডান দিক। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রত্যেকে কমেন্ট করে জানাও, বোঝা যাচ্ছে না যায়নি? ওকে, তাহলে ডান দিক বাম দিক বোঝা গেল। তাহলে গঙ্গা, সিন্ধু যখন এদিক থেকে কৈলাস মানসরোবর থেকে উৎপত্তি লাভ করেছে, করে কিছুটা উত্তর দিকে গেছে, উত্তর দিকে গিয়ে লাদাখে প্রবেশ করেছে। লাদাখে প্রবেশ করে সেখান থেকে আমাদের পিওকে হয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা গিলগিট বাল্টিস্তান যুক্ত এলাকা থেকে শুরু করে, ওটা কি করেছে? পাকিস্তানে প্রবেশ করেছে, দিয়ে পাকিস্তান একদম আরব সাগরে এসে মিলিত হয়েছে। বুঝে গেল বিষয়টা? এইবার তাহলে তার ডান তীর মানে উপর থেকে, কারাকোরাম থেকে, লাদাখ থেকে, জাসকর থেকে যখন নদী এসে মিলিত হচ্ছে, তখন আমরা তাকে বলছি ডান তীরের উপনদী। যখন বাম দিক থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে কিংবা পাঞ্জাব থেকে কিংবা হিমাচল প্রদেশ থেকে যে নদীগুলো উৎপত্তি হয়ে গঙ্গা সিন্ধুর সঙ্গে মিক্সড হচ্ছে, তাকে আমরা কি বলবো? বাম তীরের উপনদী। দেখো কি কি আছে সেই বাম তীরের উপনদী, যেটাকে আমরা বলছি শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা। এই নদীগুলোর কথা আমি তোমাদেরকে বলেছিলাম, ঝেলম, চেনাব, রাবি, বিয়াস এন্ড সতলজ। ঝেলম হচ্ছে ওপরে, অর্থাৎ বিতস্তা ওপরে, চেনাব, চন্দ্রভাগা তার নিচে, তারপরে ইরাবতী বা রাবি, তারপরে বিয়াস বা বিপাশা, তারপরেই হচ্ছে শতদ্রু। এই যে ঝেলম, চেনাব, রাবি, বিয়াস, এই চারটে নদী ভারতে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? উৎপত্তি ভারতে। কিন্তু শতদ্রু নদী তৈরি হয়েছে একদম হিমালয় পর্বত পেরিয়ে গিয়ে সেই কৈলাসে তৈরি হয়েছে। কৈলাস থেকে তৈরি হয়ে শতদ্রু নদী শিপকিলা পাস ধরে ভারতবর্ষে প্রবেশ করেছে। যে নদীগুলো ভালো করে শোনো, যে নদীগুলো হিমালয় পর্বতকে কাট করে এসছে, সেগুলোকে বলা হয় পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। কি বলা হয়? পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। কেমন? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে, সরি ব্রহ্মপুত্র বলছি, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, শতদ্রু অ্যান্টিসিডেন্ট রিভার বলা হচ্ছে। শতদ্রু অ্যান্টিসিডেন্ট রিভার মনে রাখবে তোমরা। শতদ্রু এই পাঁচটা উপনদীর মধ্যে ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা এরা রয়েছে। ডান তীরের সিওক বা শোক, সিগার, গিলগিট, কাবুল, এই নদীগুলো ডান দিক থেকে সিন্ধুর সঙ্গে মিশেছে, ডান দিক থেকে। এরপর আমরা স্পেসিফিক ভাবে কিছু উপনদীর কথা জানবো, কারণ এগুলো থেকে এই সব নদীগুলো এর উচ্চ গতি এত, সরি, এই নদীগুলোর উচ্চগতি এত খরস্রোতা, যার কারণে এখানে যদি
কোনো কারণে একটু জলকে আটকে যদি বা কোনো উঁচু জায়গা থেকে জল যেখানে পড়ছে সেরকম জায়গাতে যদি টারবাইন লাগানো যায় তাহলে কিন্তু জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়ে যাবে, জলবিদ্যুৎ আমরা পাবো, তাই না? যখন মাধ্যাকর্ষণের টানে আলাদা করে তো আমাদেরকে কোনো এনার্জি দিতে হচ্ছে না, আমরা যদি শুধু টারবাইন ঘোরানোর জন্য এনার্জিটা সাপ্লাই করি তাহলে কিন্তু ও কি করবে, জল যখন প্রবাহিত হয়ে আসছে সেই জলের সঙ্গে ঘর্ষণের ফলে কি হবে, এনার্জি ক্রিয়েট করবে, বিদ্যুৎ তৈরি করবে, যেটাকে আমরা বলছি জলবিদ্যুৎ। ওকে, তো সেই জন্য এই নদীগুলো খুব খুব মানে শক্তি বা সম্পদের দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট। এই বিতস্তা মানে যতগুলো উপনদী আছে, রোটাং গিরিপথের কাছে বিতস্তা কুণ্ড থেকে তৈরি হয়েছে, বিতস্তা কুণ্ড, রোটাং গিরিপথের কাছে বিতস্তা কুণ্ড, হরকির কাছে বা হরিকের কাছে, হরিকে ব্রাজ শতদ্রুতে মিশিত হয়েছে। ঠিক আছে, হরকির কাছে, দৈর্ঘ্য 460 কিলোমিটার, দৈর্ঘ্য 460 কিলোমিটার। এরপরে দেখো চন্দ্রভাগা বা চেনাব বড়লাচালা গিরিপথের কাছে তৈরি হয়েছে। গিরিপথ বা মাউন্টেন পাস আমি তোমাদেরকে স্ট্যাটিকে পড়াবো, কোন কোন গিরিপথ কোন কোন এলাকাকে সংযোগ করেছে, কোন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত তোমাদেরকে পড়াবো, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। চন্দ্র ও ভাগা, চন্দ্র ও ভাগা এই দুটো নদী মিলিত হয়ে কি করেছে, চন্দ্রভাগা নাম নিয়ে প্রবাহিত হয়ে গিয়ে কি করেছে, বিপাশা নদীতে মিক্সড হয়েছে। দৈর্ঘ্য 1180 কিলোমিটার, দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী কার, সিন্ধুর। সিন্ধু যে নদী, এই যে ধরো সিন্ধু নদী, সিন্ধু নদী তৈরি হয়েছে কোথা থেকে, সিন্ধু নদী তৈরি হয়েছে মানসরোবর থেকে, সিংখাবাব থেকে, এইখান থেকে তৈরি হয়ে গেছে এইরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম জায়গায় পড়েছে, আরব সাগরে পড়েছে। এইবার এইখান থেকে তৈরি হয়েছে ঝেলম, কোথা থেকে তৈরি হয়েছে, এই ঝেলম, সরি এটা হচ্ছে ঝেলম, ঝেলম, এটা হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। ওকে, তারপরে তৈরি হয়েছে এই অংশটা ইরাবতী, তারপরে তৈরি হয়েছে এই যে অঞ্চলটা এটা হচ্ছে শতদ্রু, আর এখানে এসে পড়েছে বিপাশা। কে পড়েছে, বিপাশা। তাহলে এটা হচ্ছে সব থেকে উপরে, যদি আমরা দেখি সব থেকে উপরে কে রয়েছে, এই যে নদী, এটাকে বলা হচ্ছে ঝেলাম বা বিতস্তা বলছি আমরা কি বলবো, বিতস্তা। কেমন, ঝেলাম বা বিতস্তা, এই যে বিতস্তা, তারপরে যদি দেখি আমরা চেনাব বা চন্দ্রভাগা, তারপর এটা ইরাবতী, তারপর এটা আছে বিপাশা, তারপর এটা শতদ্রু। তোমরা এখানে দেখেই বুঝতে পেরেছ যে সিন্ধুর যদি সব থেকে বড় উপনদী বলে, সিন্ধুর সব থেকে বড় উপনদী বলে, তাহলে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে শতদ্রু। কারণ শতদ্রু একদম হিমালয় পেরিয়ে এসছে, হিমালয় পেরিয়ে এসছে শতদ্রু, তার থেকে বড় তো হবে না, বাকিগুলো তো ভারতবর্ষে তৈরি হয়েছে, তাই না, বাকিগুলো ভারতবর্ষে তৈরি হয়েছে। এই হচ্ছে আমাদের নদী। তাহলে এটা হচ্ছে ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস এন্ড সতলুজ। বিয়াস নদী যেটা হচ্ছে কোথায় মিলিত হয়েছে, শতদ্রুর সঙ্গে মিলিত হয়েছে। বিপাশা নদী শতদ্রুর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে দেখো এই যে ইরাবতী বলছি, ইরাবতী হচ্ছে সেকেন্ড লংগেস্ট ট্রিবিউটারি, সেটাই এখানে বলা আছে। দ্বিতীয় দীর্ঘতম নদী মানে দ্বিতীয় দীর্ঘতম উপনদী কার, সিন্ধু, দ্বিতীয় দীর্ঘতম উপনদী ইরাবতী, এটা হচ্ছে চন্দ্রভাগা। ঝেলাম, চেনাব, চন্দ্রভাগা নদী। ইরাবতী বা রাবি রোটাং গিরিপথের কাছে উৎপন্ন, বিপাশাতে গিয়ে মিশেছে, দৈর্ঘ্য 725 কিলোমিটার। তোমরা এটা বিপাশা নয়, তোমরা একটু এটা কারেকশন করে নাও, এটা হবে বিতস্তা, এটা তোমরা করো বিতস্তা। এটা টাইপিং এ ডিস্টার্ব আছে, প্রত্যেকে এটা করে নাও, কারেকশন করে নাও, এটা হবে বিতস্তা। এটা করো বিতস্তা। বিতস্তাতে গিয়ে মিশেছে, ঠিক আছে, এটা করবে বিতস্তাতে গিয়ে মিশেছে। এটা একটু টাইপিং এ ডিস্টার্ব হয়েছে। এর আগেও একটা বিপাশা দেখে নেই কোথায় মিশেছে, হরকির কাছে শতদ্রুতে মিশেছে,
বিতস্তা, ঠিক আছে। রোটাঙ্গিরিপথের কাছে বিতস্তা কোন থেকে উৎপন্ন? হরপির কাছে শতদ্রুতে গিয়ে মিশেছে, ঠিক আছে। এই হচ্ছে বড় গাছের চন্দ্রভাগা উৎপন্ন হয়েছে, এটা এটা বিপাশা নয়, এটাও বিতস্তা হবে, এটাও হবে বিতস্তা। লিখে নাও। বিতস্তা, ঠিক আছে। একটু কারেকশন করবেন এরপর থেকে। বিতস্তা উপরে, এই বিতস্তার সঙ্গে এসে মিশেছে কে? চেনাব বা চন্দ্রভাগা, ইরাবতী দুটোই মিশেছে বিতস্তার সঙ্গে। বিতস্তা উপর থেকে তৈরি হয়েছে, জম্মু কাশ্মীর থেকে তৈরি হয়েছে, এসেছে কোথায়? শতদ্রুর সঙ্গে, হরকি বা হরিকের কাছে শতদ্রুতে মিশেছে। শতদ্রুতে মেশার আগে কারা কারা মিশেছে? চন্দ্রভাগা আর ইরাবতী। ইরাবতী বিপাশা হিমাচল প্রদেশ থেকে তৈরি হয়েছে। রোটাঙ্গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত, সেখান থেকে তৈরি হয়েছে, বিতস্তাতে গিয়ে মিশেছে। দৈর্ঘ্য 725 কিলোমিটার। বিপাশা কি ভেরিনাগ প্রস্রবণ থেকে তৈরি হয়েছে, শতদ্রু নদীতে গিয়ে মিশেছে, দৈর্ঘ্য 724 কিলোমিটার। কোথায় মিশেছে? বিপাশা শতদ্রু নদীতে গিয়ে মিক্সড হয়েছে। এরপরে রয়েছে কি? শতদ্রু বা সতলুজ বলা হচ্ছে, সতলুজ নদী বা শতদ্রু নদী। শতদ্রু বলা হয়, আর কোথাও কোথাও শতদ্রি বলা হয়, শতদ্রি নদী। সিন্ধুর দীর্ঘতম উপনদী 1450 কিলোমিটার, যেটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। ধর্মা গিরিপথের কাছে উৎপন্ন হয়ে সিন্ধু নদীতে মিশেছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা এই নদীর উপর গড়ে উঠেছে, যেটাকে আমরা বলছি ভাকরা নাঙ্গাল সেচ প্রকল্প। ভাকরা নাঙ্গাল সেচ প্রকল্প। ভাকরা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, নাঙ্গাল পাঞ্জাব। দুটো আলাদা আলাদা পরিকল্পনা, একই নদীর উপর রয়েছে, দুটোরই ফোকাস একই, এই জন্য একে বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল সেচ প্রকল্প। বোঝা গেল? এই হচ্ছে সিন্ধুর নদী আর উপনদী। বোঝা গেল? নেক্সট দেখো ব্রহ্মপুত্র নদীতন্ত্র। ব্রহ্মপুত্র নদী কোন দিক থেকে এসেছে? ভারতের পূর্বাঞ্চল দিয়ে ঢুকেছে বা পূর্বাঞ্চল দিয়ে ঢুকেছে। চেমাইংদুং হিমবাহ উৎস প্রত্যেকেই জানো তোমরা, 2900 কিলোমিটার। দেখো একটা বললাম 25 কিলোমিটার গঙ্গা, 1880 কিলোমিটার পড়লাম সিন্ধু। এটা আরো দৈর্ঘ্য বেশি। কৈলাস থেকে তৈরি হয়ে তিব্বতের বা আমাদের হিমালয়ের প্যারালালি গেছেও তিব্বত হয়ে, গিয়ে হিমালয় পর্বত যেখানে বাঁক নিয়েছে, যেটাকে বলেছিলাম তোমাদের সিনটেক্সিয়াল ব্যান্ড ডিহাং গর্জ, সেই ডিহাং গর্জের মধ্য দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে কে? ব্রহ্মপুত্র। সব থেকে হিমালয়ে উৎপত্তি হয়েছে বা উৎপন্ন সব থেকে বড় বা সব থেকে দৈর্ঘ্যে বড় যদি নদী হয়, সেটাকে ব্রহ্মপুত্র। কত? 2900 কিলোমিটার। বোঝা গেল? ভারতে অবস্থিত 916 কিলোমিটার মাত্র। উৎসস্থলে এর নাম সাংপো, তিব্বতে একে বলা হচ্ছে সাংপো, অরুণাচল প্রদেশে একে বলা হয় সিয়াং, আসামে বলা হয় ব্রহ্মপুত্র। আসামে বলা হয় ব্রহ্মপুত্র। এই যে ব্রহ্মপুত্র নদী, সেটা আসামে জোরহাটের কাছে একটা দ্বীপ গঠন করেছে, যেটাকে বলা হয় মাজুলি দ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি দ্বীপ কোথায় রয়েছে? আসামে। কোন নদী? ব্রহ্মপুত্র। আসামের কোথায়? জোরহাটের কাছে, যেটা বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এই নদীর সঙ্গে গঙ্গা নদীর কোন শাখা মিলিত হয়েছে? কমেন্ট করে প্রত্যেকে জানাও। গঙ্গা নদীর কোন শাখা যমুনার সঙ্গে মিশেছে, তারপর মেঘনা নাম নিয়েছে, সেই মেঘনা নাম নিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। ওকে, প্রধান শাখা গঙ্গা নদী, যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, যার ইলিশ মাছ খাওয়ার জন্য আমরা প্রচুর উদ্গ্রীব হয়ে থাকি। সেই ইলিশ মাছ ভারতবর্ষে আসে না বা আর খাওয়াও হয় না। ব্রহ্মপুত্রের উপনদী ডান তীরের সুবর্ণশিরি, মানস, রায়ডাক, সংকোচ, তিস্তা। তিস্তা যেটা আমরা জানি সিকিমের, যেটা এই যে বাড্ডার যা কিছু আসছে এই তিস্তা নদীতে। তিস্তা নদী হচ্ছে যেটা হচ্ছে আমরা কি বলবো, সিকিম, দার্জিলিং যে সৌন্দর্যটা আমরা দেখতে পাই বা যে নদীর পাশ দিয়ে আমরা যাই উত্তরবঙ্গে বেড়াতে গেলে, সেটাই হচ্ছে তিস্তা। সেই তিস্তা নদী কার সঙ্গে এসে মিশেছে? ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এসে মিশেছে। তাই আমরা কি বলবো? তিস্তা নদী কার? ডান তীরের উপনদী। ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী হচ্ছে তিস্তা। বাম তীরে কে আছে? বুড়িদিহং, ধানসিঁড়ি, লোহিত। প্রত্যেকটা পরীক্ষায় পড়ে, প্রতিটা পরীক্ষায় পড়ে। ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র। লোহিত কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র। বুড়িদিহিং কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র।
তিস্তা কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র। সংকোচ, রায়ডাক, মানস, সুবর্ণশিরি সবগুলো পরীক্ষাতে পড়ে, সবগুলো পরীক্ষাতে পড়ে। ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি দ্বীপ এখানে অবস্থিত। এখানে মানে কোথায়? এখানে মানে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। নেক্সট দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট নদীর কথা আমরা আলোচনা করব। একটা হচ্ছে মানস নদী, উৎপত্তি কোথায়? তিব্বত হিমালয়, যেটা ভুটানে। তিব্বত হিমালয় যেটা ভুটানে অবস্থিত, সেখান থেকে মানস নদী তৈরি হয়েছে। মোহনা কোথায়? ব্রহ্মপুত্র, আসামে। মানস নদী ব্রহ্মপুত্রে এসে মিক্সড হয়েছে। ভুটানের সব থেকে বড় নদীতন্ত্র মানস নদী। মানস রাষ্ট্রীয় উদ্যানের মধ্য দিয়ে বা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কি করেছে? এই মানস নদী প্রবাহিত হয়েছে। এরপরে আছে তিস্তা, চোলামু ঝিল বা জেমু হিমবাহ সিকিম থেকে তৈরি হয়েছে। লাইফ লাইন বলা হয় সিকিমের এই তিস্তাকে। মোহনা ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত। সেই যমুনাতে এসে মিশেছে কে? আমাদের তিস্তা রিভার। তিস্তা রিভার, তিস্তা নদী। বাংলাদেশে যদি খুব বেশি বাড়াবাড়ি করে, মাঝখানে তিস্তার জল আটকে দেওয়া হয়েছিল, বা তিস্তার জল এমনিতেই বেশ কিছু স্ট্র্যাটেজিক ঠিক বলবো না, ইকোনমিক্যালি কিছু কারণের জন্য তিস্তার জলকে আটকে রেখে সেখান থেকে বিদ্যুৎ পরিকল্পনা চলে বা জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে যখন জলরাশির পরিমাণ বেশি হয় তখন ওটাকে খুলে দিতে বাধ্য করা হয়, নাহলে তো পুরো এটা ব্রেকডাউন করে যাবে, ভেঙে যাবে। তো সেই মুহূর্তে যখন জল ছাড়া হয় পুরো বাংলাদেশ ডুবে যায়। তার জন্য বাংলাদেশ আবার চেঁচামেচি করে প্রচুর। সহায়ক নদী রঙ্গিত, তিস্তা নদী, তিস্তা রঙ্গিত, রঙ্গিত রিভার। যদি কেউ বেড়াতে যাও এই নদীগুলো দেখবে, যখন উঁচু থেকে দেখবে খুব সুন্দর, একদম সাপের মতো এঁকে বেঁকে গেছে। রঙ্গিত নদী। ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদ রয়েছে এই তিস্তা নদী নিয়ে। তিস্তা, এই যে বললাম একটু আগে, এই যে তিস্তা নদীর জলকে আটকে রেখে আমরা জলবিদ্যুৎ তৈরি করার প্রকল্প করেছি, তারপরে যখন জলরাশি বেশি হচ্ছে সে তো জল তো ছাড়তেই হবে। তো সেই যখন ছাড়া হচ্ছে তার ফ্লোটা অনেক বেশি, ফলে ঘরবাড়ি মানে অনেকটা ফ্লাডের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশের ক্ষতি করছে। জলপাইগুড়ি শহর, এই যে জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। আমরা যদি উত্তরবঙ্গ বেড়াতে যাই, বেসিক্যালি আমরা যে স্টেশনটাতে নামি সেটাকে আমরা বলি নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে বা এনজেপি বা জলপাইগুড়ি যে শহরটা, সেটা কিন্তু এই তিস্তা নদীর তীরে অবস্থিত। নেক্সট, লোহিত নদী, উৎপত্তি তিব্বত, মোহনা সিয়াং নদী অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে সিয়াং নদী, এটাকে বলা হয় ব্লাড রিভার। লোহিত কথার অর্থ হচ্ছে রক্ত, লাল। আর বেসিক্যালি লাল কি হয়? রক্ত হয়। এই যে নদী, এই নদীর জল লাল, সেই জন্য এটাকে বলা হয় লোহিত নদী, যেটাকে আমরা বলছি ব্লাড রিভার। কি বলা হয়? ব্লাড রিভার। ওকে, ভারতের সব থেকে পূর্ব দিকের শহর কিবিথু এই নদীর তীরে অবস্থিত। লোহিত নদীর তীরে কিবিথু অবস্থিত, মার্ক করে নাও। কিবিথু, যেটা আমরা কি বলেছিলাম, ভারতবর্ষের পূর্ব দিকের শেষ সীমা, শেষ বিন্দু হচ্ছে কিবিথু, যেটা 97°25' পূর্ব দ্রাঘিমা রেখা। সেটা কোথায় অবস্থিত? এই লোহিত নদীর তীরে অবস্থিত। ভারতের সব থেকে বড় ব্রিজ ঢোলা সাদিয়া ব্রিজ। ভারতের সব থেকে বড় ব্রিজ ঢোলা সাদিয়া ব্রিজ, যেটাকে আমরা আরেক নামে চিনি ভূপেন হাজারিকা, প্রায় 9.15 কিলোমিটার, অরুণাচল প্রদেশ থেকে আসাম। এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ব্রিজ। মার্ক করে নাও। কোন নদীতে আছে? লোহিত নদীতে। ডবল স্টার করে দিচ্ছি, তোমরা মনে রাখবে। লোহিত নদীতে কি আছে? ভারতের সব থেকে বড় ব্রিজ, যেটাকে আমরা বলছি ঢোলা সাদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতু, যেটা প্রায় 9.5 কিলোমিটারের মতো লম্বা, যেটা লোহিত নদী উপরে রয়েছে। এরপর দেখো সুবর্ণশিরি নদী, উৎপত্তি তিব্বত হিমালয়। মোহনা ব্রহ্মপুত্র সব থেকে বড় সহায়ক নদী, এইটাই মনে রাখলে চলবে। ব্রহ্মপুত্রের সব থেকে বড় সহায়ক নদী কোনটা? ব্রহ্মপুত্রের সব থেকে বড় উপনদী কোনটা? সেটা হচ্ছে সুবর্ণশিরি বা সুবানশিরি বলা হয়। সুবানশিরি বা সুবর্ণশিরি হচ্ছে ব্রহ্মপুত্রের সব থেকে বড় উপনদী। গঙ্গার সব থেকে বড় উপনদী যমুনা, সিন্ধুর সব থেকে বড় উপনদী শতদ্রু, ব্রহ্মপুত্রের সব থেকে বড় উপনদী হচ্ছে সুবানশিরি বা সুবর্ণশিরি। বোঝা গেল? মনে রাখবে এগুলো। ধানসিঁড়ি এরপর রয়েছে, খুব সুন্দর নাম, ধানসিঁড়ি। উৎপত্তি লোসাং পর্বত, নাগাল্যান্ড। নাগাল্যান্ড থেকে তৈরি হয়েছে, এসে মিশেছে কোথায়? এর সহায়ক নদী হচ্ছে মোরা ধানসিঁড়ি। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আসাম।
কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কে? এই ধানসিঁড়ি নদী এসে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। এটাকে ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী বলা হয়। কি বলা হয়? বাম তীরের উপনদী। এরপরে হচ্ছে দিবাং রিভার। ডিবাং বা দিব্যাং, উৎপত্তি মিসপি নয়, এটা মিসমি পাহাড়। মিসমি পাহাড়, এই নদী মেশার পর সিয়াং নদীকে ব্রহ্মপুত্র নদী বলা হয়। কোন নদী মিলিত হওয়ার পর ব্রহ্মপুত্র নদী নামকরণ হয়েছে? তোমরা উত্তর করবে দিব্যাং নদী। সিয়াং নদী এর আগে ছিল সিয়াং। যখনই দিব্যাং মিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন এইভাবে তৈরি হয়ে এসছে, এই জায়গা হয়ে এইরকম হয়ে পড়েছে। এটা অরুণাচল প্রদেশ, এটা আসাম, এটা ব্রহ্মপুত্র, এটা তৈরি হয়েছে, এটা কৈলাস রেঞ্জ, এটা অরুণাচল প্রদেশ, এটা আসাম। এই দিকে আমরা যদি দেখি তাহলে এইগুলো হচ্ছে বাম তীর। তাহলে এই যে নদীটা এসছে এটা সিয়াং নদী হিসেবে। তারপরে এখানে মিলিত হয়েছে কি? দিব্যাং রিভার। দিব্যাং রিভার যেখানে মিলিত হয়েছে সেখান থেকে এই নাম হয়েছে কি? ব্রহ্মপুত্র, যেটা আসাম। ঠিক আছে, নেক্সট বরাক নদী কি? নাগাল্যান্ড ও মণিপুর সীমা থেকে তৈরি হয়েছে, যেটা মেঘনাতে বাংলাদেশে এসে মিশেছে। যেটা যমুনা আর পদ্মার মিলিত প্রবাহ মেঘনা, সেখানে এসে মিক্সড হয়েছে কে? বরাক রিভার। দিব্যাং নদী এটা হয়ে গেছে, এটা আবার টাইপ হয়েছে। চলো, তাহলে উত্তর ভারতের নদীগুলো আমরা পড়ে নিলাম। পূর্ব বাহিনী নদী, এরপর হচ্ছে দক্ষিণ ভারতের নদী। একটা হিমালয়ান রিভার আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভার। একটা হিমালয়ান রিভার, একটা সাউথ ইন্ডিয়ান। আমরা দুভাগ দেখেছিলাম, হিমালয়ান রিভারটা এতক্ষণ পড়লাম, এরপরে পড়বো আমরা সাউথ ইন্ডিয়ান রিভার। সাউথ ইন্ডিয়ান রিভারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা আরব সাগরে পড়েছে যে সকল নদী, তাকে আমরা বলছি আরব সাগরে পতিত নদী বা পশ্চিম বাহিনী নদী। আর একটা বঙ্গোপসাগরে পড়েছে, তাকে আমরা বলছি বঙ্গোপসাগরে পতিত নদী বা পূর্ব বাহিনী নদী। যেদিকে প্রবাহিত হয়ে গেছে সেই দিকের সেই ঢাল অনুযায়ী বা ঢাল অনুসারে আমরা তার নাম করছি পূর্ব বাহিনী, একটা পশ্চিম বাহিনী। কোন ঢাল দিয়ে গেছে? পশ্চিম বাহিনী নদী এস্টুরিয়া তৈরি করে। এস্টুরিয়া আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম সম্ভবত। এস্টুরিয়া মানে নদী এতটাই খরস্রোতা যেখানে মুখের কাছে কোনো পলি জমতে পারে না, তাই মুখটা গভীর প্রকৃতির হয়, খোলা প্রকৃতির, হাঁ করা রয়েছে। এটাকে বলা হচ্ছে এস্টুরিয়া। কিন্তু যখন সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, নদীর ঢালটা কমে গেছে, নদী এঁকে বেঁকে যাচ্ছে, তখন কি করছে? পলি সঞ্চিত হতে 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 কি হচ্ছে? বদ্বীপ হয়ে যাচ্ছে। ফলে যদি আমরা বঙ্গোপসাগরে পতিত নদীগুলো দেখি, পাখির পায়ের মতো। পাখির পা দেখেছো কি? পাখির পা কিরকম হয়? পাখির পা বেসিক্যালি এরকম করে এরকম হয়। আর এই জায়গাগুলোতে কি হয়েছে? বদ্বীপ তৈরি হয়েছে। এটা পূর্ব বাহিনী নদীর ক্ষেত্রে দেখা যায়। এই নদীগুলোর ক্ষেত্রে বদ্বীপ তৈরি হয়েছে, এরকম বদ্বীপ তৈরি হয়েছে। এগুলো নদীর জলের ধারা চলে গেছে, আর বাকি এখানে বদ্বীপ তৈরি হয়েছে। কিন্তু যদি আমরা পশ্চিম বাহিনী নদী দেখি, তখন দেখবো পশ্চিম বাহিনী নদী যেগুলো পড়েছে, সেগুলো যেখানে পড়েছে ওই একটা জলধারাই পড়েছে। যখনই জলধারা পড়েছে, তাহলে ধরো এটা হচ্ছে সাগর, এটি যেখানে পড়েছে সাগর, সেখানে এই যে জলধারাটা এসছে, এই জলধারাটা এসে সরাসরি পড়েছে, এখানে কোনো বদ্বীপ আমরা দেখতে পাবো। এর যে মুখটা, এই মুখটা কি হচ্ছে? অনেক দূর ঠেলে নিয়ে চলে গেছে। জলের স্রোতটা এত বেশি, ঠেলে নিয়ে অনেক দূর চলে গেছে, হাঁয়ের মতো হয়ে গেছে, যার গভীরতা বেশি। আর এখানে কি? বদ্বীপের গভীরতা একদম কমে গেছে, নদী অনেকগুলো পাখির পায়ের মতো ভাগ হয়ে চলে গেছে। কেমন? তাহলে এদিকে পূর্ব বাহিনী নদী কি করে? বদ্বীপ গঠন করে। পশ্চিম বাহিনী নদী এস্টুরিয়া গঠন করে। দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট তোমরা নোট করে নাও। নেক্সট দেখো, তাহলে আমরা কি পড়লাম? একটা পশ্চিম বাহিনী নদী, একটা পূর্ব বাহিনী নদী। এবার যেগুলো আমরা পড়বো পূর্ব বাহিনী নদী, যেমন ধরো মহানদী, উড়িষ্যার নিচের অংশে অবস্থিত মহানদী। উৎপত্তি সিংহাবা পাহাড়, রায়পুর ছত্তিশগড় থেকে তৈরি হয়েছে। মোহনা বঙ্গোপসাগর, যেটা ডেল্টা তৈরি করে। এর সহায়ক নদী বা উপনদী কোনগুলো? ইব, মান, হাঁসদো, সেওনাথ, ওং, জং, তেল, এগুলো হচ্ছে মহানদীর উপনদী। কি কি পরিকল্পনা আছে? হীরাকুদ বাঁধ তোমরা নিশ্চয়ই পড়েছো, ওড়িশার একটা গ্র্যাভিটি বেসড ড্যাম। কি? হীরাকুদ, ভারতের দীর্ঘতম বাঁধ।
তাহলে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয়? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ, যেটা মহানদীর উপরে অবস্থিত, যেটা উড়িষ্যাতে অবস্থিত, যার দৈর্ঘ্য 26 কিলোমিটার। যার দৈর্ঘ্য 26 কিলোমিটার হীরাকুন্দ বাঁধ, যেটা ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ। বোঝা গেল? নেক্সট, কোন কোন শহর অবস্থিত এই মহানদীর পাশে? কটক, পুরী, রায়পুর। কটক, পুরী, রায়পুর এরা মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার কটক ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল সিটি নয়, সরি, ভুবনেশ্বর ক্যাপিটাল সিটি, এটাও সেমি ক্যাপিটাল সিটি বলতে পারো, উল্লেখযোগ্য একটা শহর। পুরী, যেখানে সবাই বেড়াতে যাচ্ছ, মহানদীর তীরে। কটক মহানদীর তীরে। আর রায়পুর, ছত্তিশগড়ের রায়পুর, এটা ক্যাপিটাল সিটি। কোথায় অবস্থিত? এই মহানদীর তীরে অবস্থিত। প্রবাহ পথে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? প্রথমে ছত্তিশগড় থেকে তৈরি, তারপর উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিক্সড হয়েছে। নেক্সট, গোদাবরী। মহানদীর পরেই আছে গোদাবরী। ভারতের দ্বিতীয় সব থেকে লম্বা নদী গোদাবরী। গঙ্গা সব থেকে বড়, তারপরে দ্বিতীয় হচ্ছে গোদাবরী। উৎপত্তি ত্রম্বকেশ্বর পাহাড়, নাসিক, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের যে পশ্চিমঘাট পর্বতের অঞ্চল, ত্রম্বকেশ্বর পাহাড়, সেখান থেকে তৈরি হয়েছে এই গোদাবরী, যেটা ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। মোহনা কোথায়? বঙ্গোপসাগর সরি ডেল্টা নির্মাণ করে। যত পূর্ববাহিনী নদী সব ডেল্টা নির্মাণ। দক্ষিণ ভারতের সব থেকে লম্বা নদী। পুরো ভারতবর্ষের দুটো লম্বা নদী যদি আমরা দেখি, প্রথম হচ্ছে গঙ্গা, দ্বিতীয় গোদাবরী, তাহলে দক্ষিণ ভারতের কে হবে? গোদাবরী হবে, সব থেকে লম্বা, দৈর্ঘ্য 1465 কিলোমিটার। সহায়ক নদী কারা বা উপনদী কারা? পূর্ণা, প্রাণহিতা, পেনগঙ্গা, বর্ধা, প্রভরা। এই প্রভরা নদীর তীরে একটা ঐতিহাসিক কেন্দ্র অবস্থিত, যেটা সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র। তোমরা যদি জানো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। জিওগ্রাফি শেষ, হিস্ট্রি শুরু। জিওগ্রাফি শেষের সঙ্গে সঙ্গে হিস্ট্রি শুরু। 50 দিন 50টা ম্যারাথন চলবে, কোন রকম কোন রিল্যাক্সেশনের ব্যাপার নেই। 50 দিন পুরো টাফ শিডিউল একেবারে। এই প্রভারা নদীর তীরে কোন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটা অবস্থিত? যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরিযোজনা বা পরিকল্পনা কি আছে? নিজাম সাগর বাঁধ, মঞ্জরা নদী, তেলেঙ্গানা। শ্রীরাম সাগর বাঁধ, তেলেঙ্গানা। পোলাভরম, অন্ধ্রপ্রদেশ। জায়কবাড়ি, মহারাষ্ট্র। প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষাতে এসছে, বেসিক্যালি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাতে এসছে। এখান থেকে কিন্তু কোশ্চেন যদি তুলে নেয়, মনে করে যদি না কোশ্চেন আমরা করবো না আলাদা করে, কোশ্চেন টুকে মোটামুটি দিয়ে দেবো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে। শ্রীরাম সাগর বাঁধ, তেলেঙ্গানা। পোলাভরম, অন্ধ্রপ্রদেশ। জায়কবাড়ি, মহারাষ্ট্র। নিজাম সাগর বাঁধ, মঞ্জরি নদী, তেলেঙ্গানা। প্রবাহপথ কারা কারা কোন কোন রাজ্য রয়েছে? মহারাষ্ট্র, তারপরে রয়েছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। তেলেঙ্গানার পরে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বোঝা গেল? গোদাবরী। নেক্সট, কৃষ্ণা। কৃষ্ণা নদী উৎপত্তি মহাবালেশ্বর, মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে তাহলে গোদাবরী তৈরি হচ্ছে আর কৃষ্ণা নদী তৈরি হচ্ছে। আর যদি আমরা মহানদী বলি, সেটা ছত্তিশগড় থেকে তৈরি হচ্ছে। ছত্তিশগড় উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে গেছে। গোদাবরী তাহলে কোথা কোথায় গেছে? মহারাষ্ট্র থেকে তৈরি হয়েছে। মহারাষ্ট্র থেকে হয়ে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড় হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে গেছে। কৃষ্ণা নদী সেটা মহাবালেশ্বর, মহারাষ্ট্র থেকে তৈরি হয়েছে। মোহনা বঙ্গোপসাগর ডেল্টা তৈরি করে 1401 কিলোমিটার। সহায়ক নদী কয়না, ভীমা, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদী, তুঙ্গভদ্রা যথেষ্ট উর্বর একটা জায়গা তুঙ্গভদ্রা, পরে হিস্ট্রিতে আমরা পড়বো। বেদবতী নদী, মুসি নদী হায়দ্রাবাদ অবস্থিত। ঘটপ্রভা, মালপ্রভা, পঞ্চগঙ্গা, এগুলো হচ্ছে সব কৃষ্ণা নদীর উপনদী। পরিযোজনা শ্রীশৈলম বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ। যদি বলা হয় শ্রীশৈলম বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, তোমরা উত্তর করবে কৃষ্ণা নদী। কি করবে? কৃষ্ণা নদী। নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত? তোমরা উত্তর করবে কৃষ্ণা নদী। প্রবাহপথ কোথাও? মহারাষ্ট্র, তারপর তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। এই গেল আমাদের কৃষ্ণা রিভার বা কৃষ্ণা নদী। দেন কাবেরী নদী কোথা থেকে তৈরি হয়েছে? ব্রহ্মগিরি পাহাড়, কর্ণাটক, পশ্চিমঘাট পর্বত থেকে। তোমরা ম্যাপগুলো দেখো, ম্যাপগুলো একটু দেখে নেবে। এই হচ্ছে পশ্চিমঘাট পাহাড়, এই হচ্ছে পশ্চিমঘাট পাহাড়, এটা পূর্বঘাট,
এই পশ্চিমঘাট পাহাড়ে এটা কি আমরা দেখছি, এটা আমরা কাবেরী নদী। কাবেরী নদী কোথা থেকে তৈরি হচ্ছে? কাবেরী নদী তৈরি হচ্ছে কর্ণাটক থেকে। কোথা থেকে? কর্ণাটক থেকে। তাহলে চারটে নদী আমরা পড়তেছি, একটা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পূর্ববাহিনী নদী। মহানদী তৈরি হচ্ছে ছত্তিশগড় থেকে, আর গোদাবরী, কৃষ্ণা তৈরি হচ্ছে মহারাষ্ট্র থেকে, কাবেরী তৈরি হচ্ছে কোথা থেকে? কর্ণাটক থেকে। বোঝা গেল? সেই মোহনা সব বঙ্গোপসাগর, পূর্ব দিকে সাগর কে আছে? বঙ্গোপসাগর আছে, বাঙ্গাল কি খাড়ি, বে অফ বেঙ্গল। তো দেখো এই নদী মনসুন থেকে বর্ষা লাভ করে বলে তাই একে বলা হচ্ছে সদানীরা নদী। এই যে কাবেরী নদী, এই কাবেরী নদী কি করে? সব সময় জল থাকে। সদানীরা কথার অর্থ হচ্ছে সব সময়। আমরা জলের আরেক নাম কি জানি? নীর। তাই সদানীর মানে সব সময় জল আছে। কোথায়? কোন নদীতে? কাবেরী নদীতে। সেই জন্য এখানে এটা ফার্টিলাইজড এরিয়া। কাবেরী নদী যে অববাহিকা যথেষ্ট উর্বর অন্যান্য নদীর তুলনায়। সহায়ক নদী কি? হামাবতী, অমরাবতী, ভবানী, লোকভবানী, শ্রীমসা। পরিযোজনা কি কি রয়েছে বা প্রকল্প কি কি রয়েছে? মেত্তুর বাঁধ, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন, মেত্তুর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপরে? কাবেরী নদীর উপরে। এছাড়াও কাবেরী নদী ইম্পর্টেন্ট কেন? তোমরা হচ্ছে লিখে পাঠাবে, লিখে পাঠাবে। অ্যাকচুয়ালি কাবেরী নদীর উপরে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। এই পয়েন্টটা তোমরা নোট করবে, এই পয়েন্টটা কিন্তু পরীক্ষায় আসবে। গ্র্যান্ড এনিকট বাঁধ ভারতের প্রাচীন বাঁধ, তামিলনাড়ুর থাঞ্জাভর অবস্থিত এবং চোল শাসকরা নির্মাণ করেছিল। এই গ্র্যান্ড এনিকট ড্যাম, গ্র্যান্ড এনিকট ড্যাম যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুর থাঞ্জাভুর এলাকা। এই থাঞ্জাভুর এলাকা আমরা যে কাবেরী নদী পড়ছি, যখন আমরা জলবায়ুতে যাব এই জায়গাটা আরেকটু বেশি ফোকাস করব। তার কারণ এই যে কাবেরী নদীর তীরবর্তী অঞ্চল বা অববাহিকা অঞ্চল, এই যে থাঞ্জাভুর বলছি তামিলনাড়ুর অঞ্চল, এই থাঞ্জাভুরে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কি হয়? বছরে দুবার বৃষ্টিপাত হয়। যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করছে তখন তো একবার বৃষ্টি হচ্ছেই। আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলবায়ু নিয়ে এসে তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপরে কি চলে যাচ্ছে উপর দিকে, মেঘালয়ের দিকে চলে যাচ্ছে বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে টঙ্গে ঢুকে যাচ্ছে বৃষ্টি। তারপরে যখন শীতকালে যখন আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন আবার ফিরে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, তখন আবার যখন পশ্চিমবঙ্গে থেকে বা বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে বায়ুটা, তারপরে বঙ্গোপসাগরের জলভাগ থেকে জলীয় বাষ্প নিচ্ছে, নিয়ে এসে কি করছে? পূর্বঘাট পর্বতের এই থাঞ্জাভুর এলাকায় আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। বছরে দুবার বৃষ্টিপাত হয়। কাবেরী নদীতে বছরে দুইবার বৃষ্টিপাত হয়। দুবার এই মনসুন থেকে কি করে? জল সংগ্রহ করে। দুবার মনসুন থেকে জল সংগ্রহ করে। মনসুন কথার অর্থ মৌসুমী বায়ু, তাই না? এই মৌসুমী বায়ুর কারণে বছরে দুবার বৃষ্টিপাত হয় বলে তাই কাবেরী নদীতে কি করা হয়? কাবেরী নদী সর্বদা জল থাকে, সদানীরা নদী বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে। অত্যন্ত পবিত্র একটা নদী, সেই সেন্সে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলবো। আর একটা কনফিউজড কোশ্চেন থাকে, কনফিউজিং কোশ্চেন থাকে, দক্ষিণী গঙ্গা বা বুড়ি গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণী গঙ্গা বা বুড়ি গঙ্গা কাকে বলা হয়? উত্তর হবে গোদাবরী। দক্ষিণী গঙ্গা বা বুড়ি গঙ্গা বললে বা বৃদ্ধ গঙ্গা বললে আমরা কি করব? গোদাবরী করব। আর যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা কোনটা, দক্ষিণ ভারতের গঙ্গা যখন বলবে তখন বলবো কাবেরী। পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে কাবেরী নদীকে। বোঝা গেল? তাই তামিলনাড়ুর থাঞ্জাভুর যে এলাকা, এই থাঞ্জাভুর এলাকা কিন্তু এলাকাতে বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে। বছরে দুবার বৃষ্টিপাত হলে চাষবাস কি হবে? চাষাবাদ ভালো হবে না খারাপ হবে? ভালো যদি হয় তাহলে এই কাবেরী নদী অববাহিকা অঞ্চল, রায়চুর, দোয়াব আমরা পরে পড়বো ইতিহাসে, যথেষ্ট ফার্টিলাইজড বা উর্বর। প্রবাহপথ কোনটা? কর্ণাটক থেকে তৈরি হয়েছে, তামিলনাড়ুর মধ্য দিয়ে গিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এই জলপ্রপাত। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী। কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী। এরপর রয়েছে দেখো নর্মদা। নর্মদা আমরা এবার আমরা পড়ছি কি? পশ্চিম বাহিনী নদী। ওকে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, তার মানে এস্টুরিয়া গঠন করবে। নর্মদা নদী এখানে দেখো এর নাম আছে মেকেল সুতা এবং রেবা। পরীক্ষাতে পড়েছে, এসএসসি পরীক্ষাতে এসছে যে মেকেল সুতা কোন নদীর আরেক নাম? নর্মদা নদী। রেবা কোন নদীর আরেক নাম? নর্মদা নদী।
উৎপত্তি কোথায় হয়েছে? অমরকন্টক পাহাড় থেকে, যেটা সাতপুরা শ্রেণী মধ্যপ্রদেশ। সেখান থেকে তৈরি হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। খাম্বাত উপসাগর কোথায়? গুজরাটের কাথিয়াবাড় অঞ্চল, যেটা আরব সাগরের খাঁজকাটা অংশটা। এই যে আমরা অংশটা দেখছি, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের এই যে নর্মদা নদী, এইখান থেকে তৈরি হয়ে এরকম যে খাঁজকাটা অংশটা রয়েছে, এই খাঁজকাটা অংশের কাছে এসে পড়েছে। কোথায় পড়েছে? এই যে খাঁজকাটা অংশটা, এই যে ভারতের খাঁজকাটা অংশটা, এই খাঁজকাটা অংশে এসে পড়েছে কে? নর্মদা নদী। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, এই যে খাঁজকাটা অংশটা, এইখানটাকে বলা হচ্ছে ক্যাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর। এখানে এসে নর্মদা নদী পড়েছে। 1312 কিলোমিটার। এই 1312 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে কার? নর্মদা। সহায়ক বা উপনদী কি? হিরণ, বর্ণা, কোলার এবং তাওয়া। কি কি পরিকল্পনা রয়েছে? মহেশ্বর রয়েছে, ইন্দিরা রয়েছে, সারদা সরোবর আর রানীপুর ড্যাম রয়েছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট এইটা, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? এটা স্ট্যাটিকে তোমাদেরকে পড়াবো। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত তোমরা করবে, বা কোন নদীর উপরে অবস্থিত? তীরে নয়, নদীর উপরে। সেটা হচ্ছে নর্মদা নদী। একে ধোঁয়াধার বলা হচ্ছে কেন না? নর্মদা নদীর জল যখন উপর থেকে নিচে পড়ছে, বা এই জলপ্রপাতের ক্ষেত্রে, সেখানে দেখবো আমরা নিচের পাথরে পড়ে একদম টুকরো টুকরো বিন্দু বিন্দু জলকণায় পুরোটা মেঘের মতো বা বৃষ্টির মতো হয়ে যাচ্ছে, কুয়াশার মতো হয়ে যাচ্ছে, ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। এই যে নর্মদা নদী, এটা আমি তোমাদেরকে যখন পরিবেশ পড়াবো সেখানেও খানিকটা বলবো, মিসলেনিয়াস যখন পড়াবো। এই নর্মদা নদীকে কেন্দ্র করে, বা নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল নর্মদা নদীকে কেন্দ্র করে, যখন এই পরিকল্পনাগুলো তৈরি হচ্ছিল, বা ভারত সরকার যখন এই পরিকল্পনাগুলো তৈরি করে বা বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন কিন্তু স্থানীয় অধিবাসীরা নর্মদা বাঁচাও আন্দোলন হিসেবে তারা প্রোটেস্ট করে যে না, এইভাবে যদি গাছপালা কেটে দেওয়া হয় তাহলে এরপরে কিন্তু নর্মদা নদী আর গতিপথ পরিবর্তন হতে পারে, তাতে বন্যার আশঙ্কা, বিভিন্ন রকম পরিবেশগত বিষয় রয়েছে। তো এখানে নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলন, সেটা কিন্তু পড়বো আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা এখান থেকে প্রশ্ন আসে। তাহলে কি রয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীর উপরে? নর্মদা নদীর উপরে। নেক্সট দেখো, তাপ্তি বা তাপি নদী আমরা বলছি। কোথা থেকে তৈরি হয়েছে? মুলতাই পাহাড়, যেটা সাতপুরা শ্রেণী। খাম্বাত উপসাগরে পড়েছে। সহায়ক নদী কি? পূর্ণা, বেতুল, অরুণাবতী। দরকার নেই। কাঁকড়াপাড়া এবং উকাই ড্যাম। কাঁকড়াপাড়া এবং উকাই ড্যাম। কাঁকড়াপাড়া, উকাই ড্যাম কোথায় রয়েছে? তাপ্তি নদীতে। প্রবাহ পথ কোনটা? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাটে বঙ্গোপসাগর, আমাদের আরব সাগরে পড়েছে। এর তীরে একটা শহর আছে সুরাট। সুরাট, আমরা জানি এই সুরাট বন্দরে বা সুরাট এলাকাতে বাণিজ্য ঘাঁটি স্থাপন করার জন্য জাহাঙ্গীরের কাছে প্রথমে কে গেছিল? ক্যাপ্টেন হকিন্স, সুরাটে বন্দর স্থাপন করার উদ্দেশ্যে। পরবর্তীকালে আমরা যদি দেখি, তখন তাকে সেখানে বাণিজ্য ঘাঁটি স্থাপন করার অনুমতি দেননি, পরবর্তীকালে দিয়েছিলেন। তো সেই যে বন্দর, সেই যে এলাকা সুরাট, সেই সুরাট শহরটা কোথায় অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট সবরমতী। সবরমতী ভাইটাল নদী, ডান্ডি অভিযানের সঙ্গে যুক্ত। উৎপত্তি উদয়পুর, জয়সম্বাদ ঝিল বা ঢ্যাবর ঝিল। মোহনা খাম্বাত উপসাগর গুজরাটে, যেটা আরব সাগরের অংশ, খাঁজকাটা অংশ। এই হচ্ছে ব্যাপার। আমরা কি পড়ছি? সবরমতী নদী। এই হচ্ছে সবরমতী নদী, এই হচ্ছে সবরমতী নদী। এইভাবে এসে এইরকম জায়গায় পড়েছে। তাহলে এরপর দেখবো সহায়ক নদী বাকল, ভোগবা, মোহর। পরিযোজনা ধরই এবং মানসি বাঁধ কোথায় রয়েছে? সবরমতী নদীতে। রাজস্থান আর গুজরাট। রাজস্থান থেকে তৈরি হয়েছে, গুজরাটের মধ্য দিয়ে পড়েছে। দুটো শহর, খুব গুরুত্বপূর্ণ দুটো শহর, কোথায় অবস্থিত? সবরমতী নদীর তীরে। কি কি? একটা হচ্ছে গান্ধীনগর, গান্ধীজির নামে, আর এটা হচ্ছে ভারতবর্ষের ম্যানচেস্টার, দ্যাট ইজ আহমেদাবাদ। আহমেদাবাদ এবং গান্ধীনগর এই দুটো শহরই কার তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। তাহলে সুরাট কোথায় পেলাম? সুরাট আমরা কি পেলাম? তাপ্তি নদীর তীরে। সবরমতীর তীরে কে পেলাম? গান্ধীনগর এবং আহমেদাবাদ। লুনি নদী ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী বা অন্তঃস্থলীয় নদী আমরা বলছি, কারণ এটা মাটির নিচ দিয়ে বেশ কিছু অংশ প্রবাহিত হয়েছে। নাগ পাহাড় থেকে তৈরি হয়েছে, রাজস্থানের নাগ পাহাড়। মোহনা কি? কচ্ছেরন। অন্তঃস্থলীয় নদী বা অন্তর্বাহিনী নদী আমরা বলছি। সহায়ক নদী লাগবে না তোমার। নেক্সট হচ্ছে মান্ডবী নদী। মান্ডবী নদী যদি দেখি, যদি বলা হয় কোশ্চেন এখান থেকে আসে, মান্ডবী নদী কোন বাহিনী নদী? তোমরা কি করবে? পশ্চিম বাহিনী নদী বা আরব সাগরে পড়েছে। উৎপত্তি পশ্চিম ঘাট পর্বত, মোহনা আরব সাগর, শহর গোয়া। মান্ডবী, এই পয়েন্ট অফ ভিউতে, এই ইনফরমেশনের জন্য মান্ডবী নদীটা ইম্পর্টেন্ট। গোয়া কার তীরে অবস্থিত? মান্ডবী তীরে।
এখানেও আছে একটা জলপ্রপাত যেটাকে বলা হয় দুগ্ধধারা জলপ্রপাত। মান্ডবী নদীতে দুটো ইনফরমেশন মনে রাখতে হবে, একটা হচ্ছে গোয়া অবস্থিত আর একটা হচ্ছে দুগ্ধধারা। এই দুগ্ধধারা এবং গোয়া দুটো ইনফরমেশন মান্ডবীর ক্ষেত্রে মনে রাখবে। তাহলে মান্ডবী নদীতে কোন জলপ্রপাত? দুগ্ধধারা। মান্ডবীতে দুগ্ধধারা, মান্ডবীতে দুগ্ধধারা। আর কি রয়েছে? গোয়া মান্ডবীর তীরে অবস্থিত, গোয়া মান্ডবীর তীরে অবস্থিত। এরপর মাহি নদী, যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। উৎপত্তি মেহদ ঝিল, খাম্বাত উপসাগর, কর্কট ক্রান্তি রেখাকে দুবার ভাগ করেছে, তাই এর কথা আমরা জানবো, মাহি নদী। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখবে। আরো একটা এর সঙ্গে ইনফরমেশন যেগুলো পরীক্ষাতে এসেছে, নিরক্ষ রেখাকে দুইবার ভাগ করেছে কঙ্গো নদী। আরো কি কি নদী আছে? কঙ্গো নদী যেটা আফ্রিকাতে অবস্থিত। মকর ক্রান্তি রেখাকে দুইবার ভাগ করেছে, যদি প্রশ্ন আসে তোমরা করবে কি? লিম্পাপো নদী আফ্রিকা, লিম্পাপো নদী আফ্রিকা, যেটা হচ্ছে মকর ক্রান্তি রেখাকে দুই ভাগে ভাগ করেছে। তার নাম কি? লিম্পাপো। তার নাম কি? লিম্পাপো। এই হচ্ছে টোটাল আমাদের ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের নদীতন্ত্র। কারা কারা বোরিং ফিল করছো? বোরিং ফিল করবে না, পড়তে হবে একটু ভালো করে। একটু ম্যারাথন হচ্ছে বলে একটু বোরিং ফিল করছো। যখন ফাউন্ডেশন ক্লাস হবে এরপর আস্তে আস্তে করে প্রত্যেকটা টপিক্সের উপরে ছোট ছোট টপিক্স ধরে নদীর উপরে দেখা যাবে 3টে বা 4টে ক্লাস হচ্ছে, ভূপ্রাকৃতিক বিভাগের উপর 5টা 6টা ক্লাস হচ্ছে। তখন একটু গল্প আড্ডা হবে এবং তখন অবশ্যই লাইভ ক্লাস হবে, প্রত্যেকে অবশ্যই জয়েন করবে। এখন যেহেতু পরীক্ষা আছে তাই তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিচ্ছি, আমার একটু সিস্টেম সেট আপ করতে একটু অসুবিধা হচ্ছে বলে তাই এখন রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি। তবে তোমরা কিন্তু প্রস্তুত থাকো লাইভ ক্লাস করার জন্য। যারা যারা এই সকল পরীক্ষার জন্য পড়াশোনা, যেহেতু আপকামিং পরীক্ষাগুলো আছে, তার জন্য অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো পড়ছই, একটু রিল্যাক্সেশন ছেড়ে, কমফোর্ট জোন ছেড়ে একটু বেরিয়ে এসে পরীক্ষাগুলো দিয়ে দাও। যারা সাফল্য পাবে তারা তো, তাদেরকে তো নলেজ, কনগ্রেচুলেশন। আর যারা হয়তো বা প্রিপারেশন ঠিকভাবে নিতে পারছো না ডিউ টু সাম এনভায়রনমেন্টাল স্টেট, কিছু পারিপার্শ্বিক কারণের জন্য নিতে পারছো না, তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আমরা সুন্দর করে, বিশেষ করে আমি তোমাদের জিকে জিএস পোর্শন যেটা রয়েছে, যেটা জিকে জিএস আর্টস হতে পারে, জিকে জিএস সায়েন্স হতে পারে, পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি ফাউন্ডেশন ক্লাস করব তোমাদের সঙ্গে এবং তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করব। তখন দেখবে তোমাদের আরো সুন্দর করে ক্লাস করতে সুবিধা হবে। ওকে, লাইভ ক্লাসে তখন ইন্টারাকশন হবে। তো সবাই ভালো থাকবে, সবাই পড়াশোনা করো। আজকে তাহলে এখানে শেষ করছি, টাটা।